আচ্ছা, তাহলে হচ্ছে আজকে আমাদের হচ্ছে তড়িৎ রসায়নের উপর লেকচার 5 নাম্বার। গত ক্লাসগুলোতে আমরা যা যা করছি ওগুলো এই চ্যাপ্টারের মেইন অংশ ছিল না, এই চ্যাপ্টারের জাস্ট স্টার্টিং ম্যাথ বলা যায়। এই চ্যাপ্টারের মেইন অংশ শুরু হয়েছে আজকে থেকে শুরু হবে, যেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। কোষ দুই রকম বলছিলাম, একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ আর একটা হচ্ছে শুধু তড়িৎ কোষ। ঠিক না? এতদিন আমরা ম্যাথ যেগুলো করছি ওখানে ছিল যে কি ব্যাটারি লাগাইতাম, ব্যাটারি থেকে কারেন্ট, তড়িতের কারেন্ট হচ্ছে যে পাত্রের ভিতর আসতো। ঠিক না? ব্যাটারি আমরা আমরা লাগাইতাম। আর এখন কি হবে? এখন হবে যে পাত্র থেকে কারেন্ট উৎপন্ন হবে, সেটা সেটা দিয়ে লাইট জ্বালাবো। ওকে? কারেন্ট কিন্তু উৎপন্ন হবে পাত্রের ভিতরে, পাত্রের বাইরে না। আমরা এক্সটার্নাল কোনো ব্যাটারি দিব না। আমরা হচ্ছে কি, আমরা নিজেরা এমন ভাবে রাসায়নিক ব্যবস্থা করবো, রাসায়নিকভাবে ব্যবস্থা করবো যেন এখান থেকে কারেন্ট উৎপন্ন হয়। হ্যাঁ? তাহলে এটাকে আমরা কি কোন ধরনের কোষ বলতাম? এটাকে আমরা বলতাম তড়িৎ রাসায়নিক কোষ। যে কোষের রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। এটা আমি অলরেডি একবার দেখে আসছি চিত্রগুলো, যে ইভেন কিভাবে কাজ করে সেটাও বলছি আমি। জিঙ্ক আর কপার দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝাইছিলাম। আর আমরা এখানে এই চ্যাপ্টারে বেশিরভাগ জিনিস জিঙ্ক আর কপার দিয়ে পড়বো। তবে তাই বলে এটা না যে ক্যাথোডে সবসময় কপারই থাকতে হবে, অ্যানোডে সবসময় জিঙ্কই থাকতে হবে, এমন কোনো লেখা নেই। এটা তো আমরা আগেও বলছি। আমরা একটা ট্রেলার দিছিলাম, আজকে হচ্ছে ডিটেলসে করতে যাব। তাহলে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করে তড়িৎ বিশ্লেষক কোষ। আমরা এতদিন তড়িৎ বিশ্লেষক কোষ নিয়ে পড়ে আসছি, যেগুলো ম্যাথ টাইপ করছি। এটা এক্সটার্নাল ব্যাটারি লাগাইতাম, এক্সটার্নাল ব্যাটারি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হতো, কারেন্ট উৎপন্ন হতো, ওই কারেন্ট থেকে তারপর রাসায়নিক শক্তি উৎপন্ন হতো। কারণ কেন? কারেন্টটা যখন ইয়ার ভিতরে যাইতো, তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে যাইতো, তড়িৎ বিশ্লেষণটা বিশ্লেষিত হয়ে যেত। সোডিয়াম ক্লোরাইড থাকলে এটা সোডিয়াম প্লাস আর সিএল মাইনাস হয়ে যেত। এগুলো আমরা করে আসছি, হ্যাঁ, ম্যাথও করে আসছি। কিউ সমান আইটি, এনইএফ, এই ম্যাথগুলা। আজকে আমরা করবো যে রাসায়নিক শক্তি থেকে আমি তড়িৎ শক্তি উৎপন্ন করবো, রাসায়নিক শক্তিকে আমরা তড়িৎ শক্তিতে কনভার্ট করবো। এটাই আমাদের মেইন চ্যাপ্টারের মেইন পড়া আজকে থেকে। এটাই আমাদের মেইন উদ্দেশ্য চ্যাপ্টারের। তো রাসায়নিক শক্তিকে কিভাবে তড়িৎ শক্তিতে কনভার্ট করব, মেকানিজমটা কি, এটা অনেকভাবে হইতে পারে। তবে আমাদের বইতে এই মেকানিজমটা দেওয়া আছে, এটা দেওয়া নেই। হ্যাঁ, তবে দুইভাবে হইতে পারে। একটা হচ্ছে যে পাত্র একটাই, আর এখানে হচ্ছে পাত্র দুইটাই ইউজ করবো আমরা। হ্যাঁ, তো আমরা প্রথমে পাত্র ১ নাম্বারটা দিই, একটা পাত্র দিয়ে কিভাবে কাজটা হচ্ছে সেটা করি। তাই সেটা করে ফেললে হয়ে যাচ্ছে কি, সেটা করে ফেললে যেহেতু এটা আমাদের সিলেবাসে নেই, তাই এটা আগে থেকে একটু ধারণা নেওয়া আর কি। তো এখানে আমরা দেখবো যে কি, এখানে একটা পাত্র নিব, পাত্র নেওয়ার পর এখানে একটা পর্দা দ্বারা মাঝখানে পর্দা রেখে দিব। পর্দাটা হচ্ছে ছিদ্রযুক্ত পর্দা, খুবই ছোট ছিদ্রযুক্ত পর্দা। এই যে ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে, এই যে সছিদ্র পর্দা বা ছিদ্রযুক্ত পর্দায় বাড়িটাকে বলা হয়। ছিদ্রগুলো খুবই ছোট, ছিদ্রগুলো খুবই ছোট। পর্দার এই পাশে রাখবো অ্যানোড দণ্ড, পর্দার এই পাশে রাখবো ক্যাথোড দণ্ড। হ্যাঁ, অ্যানোডকে সবসময় এই পাশে রাখতে হয়, বাম পাশে রাখতে হয় এমন কোনো কথা নেই, কিন্তু আমরা যেহেতু সব বইতে এভাবে দেওয়া আছে, এভাবে করবো। হ্যাঁ, তাহলে অ্যানোড দণ্ডটা কিসের দণ্ড নিলাম? জিঙ্কের দণ্ড নিলাম। ক্যাথোড দণ্ডটা কিসের দণ্ড নিলাম? কপারের দণ্ড নিলাম। হ্যাঁ, তো যেহেতু পর্দার পর্দার এই পাশে জিঙ্কের দণ্ড নিছি, তার মানে এইখানে দ্রবণ হিসেবে জিঙ্কের কোনো একটা দ্রবণ রাখতে হবে, আমরা বলছিলাম। আর কেন জিঙ্কের দ্রবণ রাখতে হবে, জিঙ্কেরই কোনো একটা দ্রবণ কেন রাখতে হবে, এটা আমরা আস্তে আস্তে জানবো। তাহলে এখানে যদি অ্যানোড দণ্ডটা জিঙ্কের নিই, তাহলে এখানে রাখবো জিঙ্ক সালফেট। আর এখানে যদি ক্যাথোড দণ্ডটা কপার নিচ্ছি, তাহলে এখানে এখানে দ্রবণ হিসেবে নিব কপার সালফেট। হ্যাঁ, তো এটাও এক ধরনের গ্যালভানিক কোষ। এটা কি? এক ধরনের গ্যালভানিক কোষ, এক পাত্র বিশিষ্ট গ্যালভানিক কোষ আর কি। তারপর অ্যানোড আর ক্যাথোডকে লাগাই দিব। তারপর হচ্ছে যে এখানে একটা আমরা গ্যালভানোমিটার রাখবো। এখানে আমরা একটা কি রাখবো? গ্যালভানোমিটার রাখবো। গ্যালভানোমিটার কেন রাখবো? গ্যালভানোমিটারের কাজ কি? গ্যালভানোমিটারের কাজ হচ্ছে যে গ্যালভানোমিটার দিয়ে যখন কারেন্ট পাস হয়, গ্যালভানোমিটার দিয়ে যখন কারেন্ট পাস হয়, তখন গ্যালভানোমিটারের কাঁটাটা বিক্ষেপ দেখায় আর কি, নড়ে চড়ে। ওই কাঁটা দেখলে আমরা বুঝতে পারি যে এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয়েছে। তো এই ধরনের গ্যালভানিক কোষকে বলা হয় প্রত্যক্ষ সংযোগ বা লবণ সেতু বিহীন সংযোগ। এখানে কি কোথাও লবণ সেতু আছে? নর্মালি গ্যালভানিক কোষে লবণ সেতু থাকে, বাট এটা এক ধরনের গ্যালভানিক কোষ যেখানে লবণ সেতু নেই। আর হচ্ছে প্রত্যক্ষ সংযোগ। প্রত্যক্ষ সংযোগ কেমনে?
জিঙ্ক মানে অ্যানোড আর ক্যাথোড কিন্তু ডাইরেক্ট সংযোগ, মাঝখানে জাস্ট একটা ছিদ্র আছে, মানে ছিদ্রযুক্ত পর্দা আছে, ঠিক আছে। কিন্তু পর্দাটা তো ছিদ্রযুক্ত, ছিদ্রযুক্ত মানে কি, মানে এই পাশ আর এই পাশের সাথে কানেক্টেড, দুই পাশ কিন্তু অ্যাকচুয়ালি কানেক্টেড কোনো না কোনো ভাবে। হ্যাঁ, এখানে দেখ, এখানে জিঙ্ক হচ্ছে একটা পাত্রে রাখা, কপার হচ্ছে আরেকটা পাত্রে রাখা, মাঝখানে কোনো কানেক্টেড অবস্থা নেই, এটাকে বলা হয় পরোক্ষ সংযোগ, এটাকে বলা হয় পরোক্ষ সংযোগ। তাহলে এটার মেকানিজমটা কি, এটার মেকানিজমটা কি, এটার মেকানিজম পড়লে এটার মেকানিজম জেনে যাবে, তাই আমরা একেবারে এটার মেকানিজমই করবো যে দুইটা বইতে দেওয়া আছে। হ্যাঁ, শুধু পার্থক্য হচ্ছে এটি, পার্থক্য হচ্ছে এখানে একটা পাত্র ইউজ হয়েছে আর একটা পাত্রের ভিতরে দুইটা দ্রবণ আছে, মাঝখানে পর্দা আছে, আর এখানে হচ্ছে যে দুইটা দ্রবণ দুইটা আলাদা পাত্রে আছে আর লবণ সেতু দ্বারা কানেক্টেড। ওকে, তাহলে এখন আমরা গ্যালভানিক কোষের মেইন চিত্রটা দেখি, যেটা আমাদের অনেকবার রাখতে হবে, এই চ্যাপ্টারের মেইন জিনিস এটা, এটা অঙ্ক করতে গেলে কিছু একটা করতে গেলে এটা আঁকে দিতে হবে। তাহলে এখানে আমরা একটা পাত্র নিব, এখানে একটা পাত্র রাখবো, এই পাত্রে আমি যেহেতু জিঙ্ক আর কপার দিয়ে এক্সাম্পল দিচ্ছি, তাই জিঙ্ক আর কপার দিয়ে করাই তাদের স্কিল বড় করি। এমন না যে এখানে সবসময় অ্যানোডে সবসময় জিঙ্কে রাখতে হবে, এখানে সবসময় কপার রাখতে হবে, এটা আমরা আগে বলছি যে ধাতু রাখতে হবে, ধাতু। আর ধাতুর লিস্টে কারা কারা আছে, সক্রিয়তা সিরিজ লিলিকে কেনা মেগাবাই এলিজেন্ড ফিরে নিয়ে সোনা পাবে হাই কুলাঙ্গা হাজিয়াস ফিটামে আমায়। হ্যাঁ, ওই লিস্টে যে ধাতুগুলো আছে ওভাবে রাখতে হবে, কিন্তু মনে রাখতে হবে জারণ বিভব যার বেশি তাকে অ্যানোডে রাখতে হবে, আর জারণ বিভব যার কম তাকে ক্যাথোডে রাখতে হবে। আর যদি বিজারণ বিভব নিয়ে হিসাব করে তাহলে উল্টা হবে, বিজারণ বিভব যার বেশি তাকে ক্যাথোডে রাখতে হবে, বিজারণ বিভব যার কম তাকে অ্যানোডে রাখতে হবে। আর যার জারণ বিভব বেশি তার বিজারণ বিভব কম হয়, আর যার বিজারণ বিভব বেশি হয় তার জারণ বিভব কম হয়, এগুলো তো আমরা পরে আসছি। হ্যাঁ, আর জারণ বিভব জানা, জারণ বিভব আর বিজারণ বিভব থেকে যে কোনো একটা জানলে আরেকটার মান আমরা ইজিলি জেনে যেতে পারি। জারণ বিভবের মান যদি 1 হয়, বিজারণ বিভবের মান -1 হবে। হ্যাঁ, কিংবা জারণ বিভবের মান যদি -1 হয় তাহলে বিজারণ বিভবের মান হবে +1, আমরা জানি। ওকে, তাহলে আমরা এখানে ওই ধাতুগুলোর মধ্যে শুধু জিঙ্ক আর কপার নিয়ে কাজ করবো। জিঙ্ক আর কপার নিয়ে কাজ করলে আমরা অ্যানোডে রাখবো কাকে, অ্যানোডে রাখবো জিঙ্ককে, কারণ জিঙ্কের জারণ বিভবের মান বেশি। কেমনে জানছি, ওই সিরিজ থেকে লিলি থেকে না মেগাবাই এলোজেন ফিরে, ওই সিরিজ থেকে আমরা জানতে পারছি কপার থেকে জিঙ্কের জারণ বিভবের মান বেশি, তাহলে জিঙ্কে কোথায় রাখবো, জিঙ্কে রাখবো অ্যানোডে। হ্যাঁ, আর যেহেতু পরেরটা কপার নিয়ে কাজ করতেছি, কপারকে রাখবো ক্যাথোডে। মেকানিজমটা আমি আগে বললো, আমি আরেকবার বলে দিই এখানে। এই যে কপারটাকে ক্যাথোডে রাখছি মানে ক্যাথোড দণ্ড হিসেবে কপারকে ইউজ করতেছি, তাই না, দণ্ড হিসেবে। তো দণ্ডের মতো অনেকগুলো কপার আছে। সবসময় মনে রাখবি গ্যালভানিক কোষের এই মেকানিজমে, বা এটাকে গ্যালভানিক কোষ বলা হলো তড়িৎ রাসায়নিক কোষ আর কি, মেইন কথা তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষের মেকানিজমে ক্যাথোডের অ্যাকচুয়ালি কোনো কাজ নেই, ক্যাথোড দণ্ডটার, ক্যাথোডের কাজ নাই বলতে ক্যাথোড দণ্ডটার কোনো কাজ নেই। কাজ নাই বলতে কি কি বুঝাচ্ছি আমি, তাহলে এখন দেখ, এই যে অ্যানোডে আমরা জিঙ্কে নিছি, তার মানে এখানে এই পাত্রের মধ্যে জিঙ্কেরই কোনো একটা দ্রবণ নিতে হবে। আর এখানে ক্যাথোড হিসেবে আমরা কাকে নিছি, কপারকে নিছি, তার মানে পাত্রে কপারের কোনো একটা দ্রবণ নিতে হবে। তো দ্রবণ হিসেবে কাকে নিছি, কপার সালফেটকে নিছি। আর এখানে কাকে নিচ্ছি, এখানে নিচ্ছি জিঙ্ক সালফেটকে। হ্যাঁ, তো দ্রবণের মধ্যে ওরা কিভাবে থাকে, দ্রবণের মধ্যে আমি তো অবশ্যই বলছি যে পাত্রের মধ্যে জিঙ্ক সালফেট নিছি, তো এটা একটা পাত্র, এখানে আমাদের জিঙ্ক সালফেট নিছি মানে কি, এটি জিঙ্ক সালফেট কিভাবে থাকবে, জিঙ্ক 2+ সালফেট 2-, এভাবে অনেকগুলো থাকবে না, এই যে অনেকগুলো জিঙ্ক 2+ সালফেট 2-, এভাবে তো থাকবে, তাই না। আর এখানে আমরা যে দণ্ডটা নিছি অ্যানোড দণ্ড, এই দণ্ডটা কি জিঙ্কেরই দণ্ড, বুঝতে পারছি। এখন হয় কি, এখন দণ্ডটা জিঙ্কের দণ্ড নিছি, এখান থেকে সবসময় এই দণ্ড থেকে এই জিঙ্কগুলো ক্ষয় হইতে থাকে, জিঙ্কগুলো বের হয়ে আসে, আমি বলছিলাম দ্রবণের মধ্যে চলে আসে, দণ্ড থেকে দ্রবণের মধ্যে চলে আসে, দণ্ড থেকে দ্রবণের মধ্যে চলে আসে, দণ্ড থেকে দ্রবণের মধ্যে চলে আসে, কি আকারে চলে আসে, এই যে জিঙ্ক 2+, হলুদ গুলো হচ্ছে যে যেগুলো দণ্ড থেকে আসতেছে, হলুদ গুলো হচ্ছে কি যেগুলো দণ্ড থেকে আসতেছে, জিঙ্ক 2+। হ্যাঁ, এই যে জিঙ্ক 2+, এগুলো হচ্ছে যে দণ্ড থেকে আসতেছে। তার মানে অ্যানোডে কি হয়, এই মেকানিজম প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে যে
জিঙ্কগুলো জিঙ্ক 2+ আকারে এখানে চলে আসতেছে, দ্রবণের মধ্যে চলে আসতেছে, এই দ্রবণের মধ্যে চলে আসতেছে। তো দ্রবণের মধ্যে যদি জিঙ্ক 2+ আকারে চলে আসে, তার মানে দন্ডের মধ্যে ইলেকট্রন ছেড়ে আসছে, একটা জিঙ্ক দুটা করে ইলেকট্রন ছেড়ে আসছে, কারণ জিঙ্ক সব জিঙ্কের যোজনী জিঙ্ক 2+। হ্যাঁ, তাহলে দুটা করে যদি ইলেকট্রন ছেড়ে আসে, এই যেখানে দুটা করে ইলেকট্রন ছেড়ে আসছে, আরো সুন্দর করে লিখতে হবে, দুটা করে ইলেকট্রন ছেড়ে আসছে, আরেকটা জিনে আরেকটা দুটা করে ইলেকট্রন ছেড়ে আসছে, আরেকটা জিনে দুটা করে ইলেকট্রন ছেড়ে আসে। তো এই ইলেকট্রন গুলো হচ্ছে যে এবার এই তার দিয়ে দিয়ে গ্যালভানোমিটার ক্রস করে। হুম, এই গ্যালভানোমিটার ক্রস করে, গ্যালভানোমিটার ক্রস করলে কারেন্ট যখন এই ইলেকট্রন গুলো যখন গ্যালভানোমিটার ক্রস করে, তখন এখানে বিক্ষেপ দেখা যায়। আর বিক্ষেপ দেখার পর তারপর এই ইলেকট্রন গুলাই কপার দণ্ডে এসে জমা হয়। কিসে জমা হয় ভাইয়া? কপার দণ্ডে এসে জমা হয়। এই যে এখানে এখানে কি আছে? এখানে হচ্ছে কপার দণ্ড। আমি একটু আগে বলছি কি, যে কপারের কোনো কাজ থাকে না, দণ্ডের কপারের কোনো কাজ থাকে না, ক্যাথোডের কপারের দণ্ডের কোনো কাজ থাকে না। এটা দ্বারা কি বুঝেছিলাম এখন বুঝি। এই কপার দণ্ডের কাজ হচ্ছে শুধু ইলেকট্রন গুলো রিসিভ করা। এই যে ইলেকট্রন গুলো রিসিভ করা, দুটো ইলেকট্রন রিসিভ করছে, এই দুটো ইলেকট্রন, এই ইলেকট্রন গুলো যেখান থেকে আসছে, এই যে এখান থেকে আসছে, যেখান থেকে আসছে, এই যে এখান থেকে আসে, এসে 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 এখানে এসে জমা হয়েছে, এই যে রিসিভ করছে। এটাই কপার দণ্ডের কাজ, যেমন গ্যালভানিক কোষ বা রাসায়নিক কোষগুলোতে। হ্যাঁ, কপার দণ্ড বলতে মানে ক্যাথোড দণ্ডের কাজ। ক্যাথোড আমরা যাকে রাখি না কেন, ইলেকট্রনগুলো রিসিভ করে। এই পাশে কি হয়, এই পাশে কি হয় এটা আমরা দেখে বলছি। এই পাশে কি হয়, অ্যানোডের মানে অ্যানোড যে পাশে থাকে, সে পাশে হচ্ছে অ্যানোড দণ্ড, যেটা যে ধাতু দিয়ে তৈরি, ওই ধাতু দুটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে আসে বা একটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে আসে, দ্রবণে চলে আসে, দ্রবণে আয়ন আকারে চলে আসে। এটা হচ্ছে এই পাশের কাজ। এই পাশে কি হয়, এই পাশে হচ্ছে যে আমরা কি, আমরা ক্যাথোড দণ্ডটা নিছিলাম কপারের, তাহলে এখানে দ্রবণ হিসেবে থাকবে কপারের দ্রবণ থাকবে। তাহলে এখানে কপার 2+, অনেকগুলো কপার 2+, হ্যাঁ, তারপর সালফার 2-, কপার 2+, সালফার 2-। এখানে জাস্ট কি হয়, দণ্ডের মধ্যে যে আয়নগুলো আছে কপারের আয়ন, দণ্ডের মধ্যে অবশ্যই কার আয়ন হইতে হবে? অবশ্যই কপারের আয়ন হতে হবে। কারণ কারণ আমরা দণ্ড হিসেবে কাকে নিছি? দণ্ড হিসেবে কাকে নিছি? কপারকে নিছি। হ্যাঁ, দ্রবণের মধ্যে কোন আয়ন হইতে হবে? দ্রবণের মধ্যে কপার 2+ আয়নগুলো এসেই এখানে এসে জমা হয়ে যায়, এখানে এসে জমা হয়। যে আবার কপার 2+ আছে, এই যে এখানে এসে জমা হয়, এখানে এসে কপার 2+ গুলা জমা হয়। বুঝতে পারছি? আশা করি বুঝানো গেছে। তাহলে এখন দেখ ব্যাপারটি দিছে, দণ্ডরা যে কপারে নিয়েছিলাম, দণ্ড থেকে কিন্তু কোনো কপার বাইরে হয় নাই, কোনো কপার দণ্ড মধ্যে কিছুই হয়নি। দণ্ডের ভিতর যে কপার ছিল, ওই দণ্ডের ভিতর কপার গুলো আগের মতনই আছে। হয়েছে কোথায়? দ্রবণের মধ্যে যে কপার 2+ গুলো ছিল, ওগুলো এসে এখানে জমা হয়েছে। এটা হচ্ছে মেকানিজম। হ্যাঁ, এর ফলে কি হচ্ছে? এর ফলে হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট ফ্লো, আমরা কারেন্ট পাচ্ছি। আমরা চাইলে এখানে একটা বাতি লাগাই দিলে বাতিটা জ্বলে উঠতো, ফ্যান লাগাই দিলে ফ্যানটা জ্বলে উঠতো। আমরা কারেন্ট পাচ্ছি। কেমনে কারেন্ট পাচ্ছি? তড়িৎ, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে কনভার্ট হচ্ছে। তো রাসায়নিক শক্তি কেমনে তড়িৎ শক্তিতে কনভার্ট হচ্ছে? কারণ কেন, এই যে জিঙ্ক, দণ্ডের মধ্যে ছিল জিঙ্ক আকারে, জিঙ্ক এখন হয়ে গেছে জিঙ্ক 2+। এই যে রাসায়নিক একটা পরিবর্তন ঘটছে না, এই রাসায়নিক পরিবর্তন ঘটার কারণে তো এই কারেন্টটা ফ্লো হয়েছে। কারেন্ট ফ্লো হয়েছে আর আমরা কারেন্ট পাইছি। তার মানে কি, তড়িৎ রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে কনভার্ট হয়েছে। এটাই হচ্ছে রাসায়নিক কোষ। এই কোষগুলোকে বলে তড়িৎ রাসায়নিক কোষ। আর বৃক্ষটা একটা তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে গ্যালভানিক কোষ। আর এটা হচ্ছে আমাদের গ্যালভানিক কোষ, সে কাঙ্ক্ষিত গ্যালভানিক কোষ। যদি এখানে লবণ সেতু লাগানো থাকে, লবণ সেতুর কাজ কি, এটা খাই না পরে, এটা আমরা আস্তে আস্তে জানবো। তো মেকানিজমটা আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, এখানে দ্রবণের মধ্যে যে কপার গুলো থাকে, এগুলো এসে হচ্ছে এখানে জমা হয়। কেন জমা হয় ভাইয়া? কারণ কপার 2+ মানে কি? 2+ মানে 2+ মানে কি? 2+ মানে হচ্ছে ওর মধ্যে দুটো ইলেকট্রনের অভাব। দুটো ইলেকট্রনের অভাব কেন? কারণ 2+ মানে দুটো পজিটিভ চার্জ বেশি আছে। তার মানে দুটো পজিটিভ চার্জ কখন বেশি থাকে? দুটো ইলেকট্রন কম থাকলে, তাই না? তো এখন ওদের দুটো ইলেকট্রন লাগবে। ওই যে জিন থেকে যে দুটো ইলেকট্রনগুলো এসে এখানে জমা হয়েছে, এই কপার দণ্ডে জমা হয়েছে, এগুলো কপার 2+ এসে গ্রহণ করার জন্য, গ্রহণ করে নিউট্রাল হওয়ার জন্য এই দণ্ডের চারপাশে এসে জমা হয়। তার মানে এখানে ইজিলি দেখা যাচ্ছে যে ক্যাথোড দণ্ডটা ধীরে ধীরে মোটা হচ্ছে। কারণ ক্যাথোড দণ্ডের তো কোনো কিছু চেঞ্জ হয়নি, উল্টা আর এখানে কপার 2+ গুলো এসে ওর চারপাশে জমা হচ্ছে। তার মানে ক্যাথোড দণ্ড মোটা হচ্ছে। আর অ্যানোড দণ্ড কি হচ্ছে? অ্যানোড দণ্ড হচ্ছে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। কেন ক্ষয়প্রাপ্ত হচ্ছে ভাইয়া? কারণ অ্যানোড দণ্ডটা কি দিয়ে তৈরি? জিঙ্ক দিয়ে তৈরি। জিঙ্কগুলো প্রতিনিয়ত জিঙ্কগুলো দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ আকারে দ্রবণে চলে আসছে। তাদের যে জিঙ্ক
দণ্ডের জিনগুলো দ্রবণে চলে আসতেছে আলটিমেটলি, তাই না? তাহলে পুরো দণ্ডটা যদি 100টা জিন দিয়ে তৈরি হয়, এখানে যদি চলে আসে 50টা জিন, তার মানে এখানে থাকবে আর কয়টা? 50টা জিন। মানে ক্ষয় হয়ে গেছে, চিকন হয়ে যাবে। তার মানে অ্যানোড হয় চিকন, ক্যাথোড হয় মোটা। তাহলে এটা হচ্ছে আমাদের কি মেকানিজম, আমি একেবারে বলে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে যে হয়ে গেল আমার হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কি একটা গ্যালভানিক কোষ। আমাদেরকে যদি একটা গ্যালভানিক কোষ আঁকতে বলে, আমরা আশা করি একটা গ্যালভানিক কোষ এঁকে দিতে পারবো। গ্যালভানিক কোষের আরেক নাম হচ্ছে যে ড্যানিয়েল কোষ। গ্যালভানিক কোষের আরেক নাম কি? ড্যানিয়েল কোষ। আমরা কেন জিঙ্ককে অ্যানোডে রাখছি? কারণ জিঙ্কের জারণ বিভব বেশি। কেন কপারকে ক্যাথোডে রাখছে? কারণ কপারের বিজারণ বিভব বেশি। আর অ্যানোডে সবসময় জারণ, আর ক্যাথোডে সবসময় বিজারণ হয়। হুম। আর এই ধরনের গ্যালভানিক কোষকে বলা হয় পরোক্ষ সংযোগ বা লবণ সেতু দ্বারা সংযোগ। পরোক্ষ সংযোগ বা লবণ সেতু দ্বারা সংযোগ। আর আমাদের সিলেবাসে এটাই দেওয়া আছে, এটা দেওয়া নেই। তো এখন কি করবো? এখন হচ্ছে প্রত্যেকটি ধাতব দ্রবণকে এমন ভাবে দ্রবণে রাখতে হবে যেন সে দ্রবণে তার আয়ন বিদ্যমান থাকে। এই যে যেমন আমরা জিঙ্ক দণ্ড যেখানে রাখছি, সেই দণ্ডটা যে দ্রবণের ভিতর রাখছি, ওই দ্রবণে কিন্তু জিঙ্কেরই কোনো একটা আয়ন আছে, তাই না? এই যে জিঙ্ককে রাখছি জিঙ্ক সালফেট দ্রবণে, আর কপারকে রাখছি কপার সালফেট দ্রবণে। এটা আমরা বলছি যে যে দণ্ড, যে ধাতুর দণ্ড ইউজ করতেছি, ওই ধাতুর আয়ন দ্রবণেও থাকতে হবে। ব্যাপারটা আবার একটু বুঝে দিই। এই যে এখানে জিঙ্ক ধাতুর দণ্ড ইউজ করছি, তাহলে দ্রবণের মধ্যে জিঙ্কেরই কোনো একটা দ্রবণ থাকতে হবে, যেমন জিঙ্ক সালফেট। এখানে কপার গ্যাসের দণ্ড হিসেবে ইউজ করছি, তার মানে এখানে কপারের কোনো একটা দ্রবণ থাকতে হবে, কপার সালফেট। তাহলে অ্যানোড তড়িৎদ্বারে কি হয়? যে তড়িৎদ্বারে জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে অ্যানোড তড়িৎদ্বার বলে। ক্যাথোড তড়িৎদ্বার কাকে বলে? যে তড়িৎদ্বারে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে ক্যাথোড তড়িৎদ্বার বলে। এটা কোথায় আসবে? জ্ঞানমূলক প্রশ্নে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে অর্ধকোষ। অর্ধকোষ আমি যদি শর্টকাটে বলে দিই, অর্ধকোষের সংজ্ঞাটা আসে, অর্ধকোষ সংজ্ঞার মতন করে লিখবি, বাট অর্ধকোষ যদি বুঝে যাস, এটা পুরাটা হচ্ছে একটা গ্যালভানিক কোষ, আর এটা হচ্ছে গ্যালভানিক কোষের একটা অর্ধকোষ, এটা আরেকটা গ্যালভানিক কোষের অর্ধকোষ। তার মানে দুইটা অর্ধকোষ মিলে একটা পূর্ণকোষ তৈরি হয়। তার মানে এটা পুরাটা মিলে একটা পূর্ণকোষ। আর এতটুকু অংশের মধ্যে যা যা করতেছে, এই এতটুকু অংশের মধ্যে এটা একটা কোষ, আর এতটুকু অংশের মধ্যে যা যা করতেছে এটা আরেকটা কোষ। এটাকে একটা অর্ধকোষ বলা হয়, এটাকে একটা অর্ধকোষ বলা হয়, আর পুরাটাকে মিলে পূর্ণকোষ বলা হয়। তার মানে একটা অর্ধকোষ, তার মানে তোকে যখন অর্ধকোষের সংজ্ঞা লিখতে বলবে, তার মানে তুই হয় এই কোষকে নিয়ে সংজ্ঞা লেখ, অথবা এই কোষকে নিয়ে সংজ্ঞা লেখ, এটা তোর ইচ্ছা। হ্যাঁ, কিন্তু দুই কোষ নিয়ে সংজ্ঞা লিখলে একই জিনিসই আসবে। কেন একই জিনিস আসবে? কারণ এখানে আমরা তো জিঙ্ক একটা ধাতু, কপার একটা ধাতু। তার মানে অর্ধকোষের সংজ্ঞা কি? ধাতু, যে কোষে ধাতু থাকবে, জিঙ্ক, হ্যাঁ, ধর জিঙ্ক প্লাস ওই ধাতুর কোন একটা দ্রবণ থাকবে, ওই ধাতু জিঙ্কের ধাতু হিসেবে দণ্ড নিছি, মানে যে কোষে যে ধাতুর দণ্ড ইউজ করতেছি, ওই ধাতুর ই রাখলে, ওই ধাতুর তড়িৎ বিশ্লেষণ দ্রবণ থাকলে তাকে আমরা বলতেছি অর্ধকোষ। তার মানে কি? আমি আবারও বলতেছি, তার মানে অর্ধকোষ সমান, আমরা যদি লিখি সুন্দর করে, যে করতে পারি, অনেকদিন লিখি নাই তো এখানে, না লিখতে লিখতে হাত গেছে। হ্যাঁ, একটা অর্ধকোষ সমান আমরা বলতে পারি একটা ধাতুর দণ্ড, একটা ধাতুর দণ্ড প্লাস অর্ধকোষে আর কি থাকে? ওই ধাতুরই কোনো একটা দ্রবণ, ওই ধাতুর, ওই ধাতুর দ্রবণ। ওকে, এই দুইটা জিনিস মিলে একটা অর্ধকোষ তৈরি হয়। আচ্ছা, যেমন এক্সাম্পল কি, জিঙ্ক থাকে, জিঙ্ক হিসেবে ধাতুর দণ্ড হিসেবে, মানে অ্যানোড হিসেবে, আর ওই ধাতুরই দ্রবণ হিসেবে, যেমন আমি জিঙ্ক সালফেটকে নিচ্ছি, জিঙ্ক সালফেট। আশা করি বুঝাইতে পারছি। তাহলে অর্ধকোষের সংজ্ঞাটা কি বলতেছে? এই যে দণ্ড প্লাস দ্রবণ। আর এখানে এই তড়িৎ রাসায়নিক কোষ, এই চ্যাপ্টারে আমরা দ্রবণকে আমরা তড়িৎ বিশ্লেষক বলি, তড়িৎ বিশ্লেষক বলি, মিলে একটা অর্ধকোষ। তাহলে তড়িৎ রাসায়নিক কোষের, তড়িৎ রাসায়নিক কোষ বলতে এখানে আমরা পুরো একটা কোষকে চিন্তা করছি, পুরো গ্যালভানিক কোষটাকে। হ্যাঁ, তড়িৎ রাসায়নিক কোষের যে কোনো একটি তড়িৎদ্বার, যে কোনো একটা পার্ট হিসাব করতেছি, যে কোনো একটি তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষক দ্রবণের সমষ্টিকে অর্ধকোষ বলা হয়।
ওকে, তাহলে অর্ধকোষ আর অর্ধকোষের বিক্রিয়া, এই যা বলছি এতক্ষণ মেকানিজমটা আমি অলরেডি বলে আসি। এই অর্ধকোষে কোন ধরনের বিক্রিয়া হয় আর এই অর্ধকোষে কোন ধরনের বিক্রিয়া সেটা আমরা দেখবো। ওকে, এই যে আবারও বলতেছে জিঙ্কের জারণ বিভব বেশি, তাই জিঙ্কে কোথায় রাখছি, অ্যানোডে রাখছি। আর কপারের বিজারণ বিভব বেশি, তাই কপারকে রাখছি আমরা ক্যাথোডে। এখন অর্ধকোষ বিক্রিয়া মানে কি? অর্ধকোষ বিক্রিয়া মানে হচ্ছে অ্যানোডে একটা বিক্রিয়া করতেছে, ক্যাথোডে একটা বিক্রিয়া করতেছে। কেমন বিক্রিয়া করতেছে সেটা তুই আমি জানি, আশা করি তুই জানোস। আমি অলরেডি মেকানিজমটা বলে দিচ্ছি। তো আমরা আস্তে আস্তে ওইদিকে যাবো। এখন হচ্ছে এখন ট্রেলার করছে, এখন মুভি। অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া মানে কি? অ্যানোড অর্ধকোষে যে বিক্রিয়া সংঘটিত হয় তাকে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া বলে। আর ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া মানে কি? ক্যাথোড অর্ধকোষে যে বিক্রিয়া সংঘটিত হয় তাকে ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া বলে। এখন যে কোনো একটি তড়িৎদ্বার এবং এই দ্রবণকে তড়িৎ বিশ্লেষে একত্রে অর্ধকোষ বলে, এটা তো আমরা জানি। অর্ধকোষ কাকে বলে এই সংজ্ঞাটাও আসে মাঝে মাঝে জ্ঞান বলতে। তো জিঙ্ক দণ্ড প্লাস জিঙ্ক সালফেট মিলে হচ্ছে যে অ্যানোড অর্ধকোষ, আর কপার দণ্ড আর কপার সালফেট দ্রবণ মিলে হচ্ছে যে ক্যাথোড অর্ধকোষ। অর্ধকোষে সংঘটিত বিক্রিয়াকে অর্ধকোষ বিক্রিয়া বলে। আর অর্ধকোষ বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে অ্যানোড অর্ধকোষ আর একটা হচ্ছে ক্যাথোড অর্ধকোষ। অ্যানোডের মধ্যে যে বিক্রিয়াটা করে, মানে এই অর্ধকোষে যে বিক্রিয়াটা করবে সেটা অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া। আর ক্যাথোডের মধ্যে যে বিক্রিয়া করবে, মানে এই পার্টির যে বিক্রিয়া ঘটবে তা হচ্ছে ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া। বিক্রিয়াটা কি করবে সেটা আমরা আস্তে আস্তে আসতেছি। আগে চিত্রটাই, অ্যানোডে কি হয়? অ্যানোডে সবসময় যদি শুধু সবসময় মনে রাখবি অর্ধকোষ বিক্রিয়া কখনো সিঙ্গেল হয় না। সিঙ্গেল হয় না বলতে কি বুঝাচ্ছি আমি, মানে অ্যানোডে বিক্রিয়া করছে কিন্তু ক্যাথোডে আর বিক্রিয়া করতেছে না, এরকম ঘটনা কখনো ঘটবে না। দুইটা বিক্রিয়া একজনের বিক্রিয়া ঘটে বলে আরেকজনের বিক্রিয়া ঘটে, মানে দুইটা সাইমultaneously ঘটে, স্বতঃস্ফূর্তভাবে দুই দিকেই ঘটবে। বিক্রিয়া ঘটলে অবশ্যই দুই দিকেই ঘটবে। আর কেন দুই দিকেই ঘটবে? কারণ জিঙ্ক ইলেকট্রন ছাড়তেছে বলে তো কপার গ্রহণ করতে পারতেছে। জিঙ্কের ছাড়াটা হচ্ছে বিক্রিয়া আর কপার গ্রহণ করাটা হচ্ছে বিক্রিয়া। তো একদিকে এক অর্ধকোষে বিক্রিয়া হয়েছে, আরেক অর্ধকোষে বিক্রিয়া হয়নি, এমন ঘটনা ঘটবে না। কারণ দুইটা অর্ধকোষ মিলিয়ে তো একটা পূর্ণকোষ হচ্ছে, বিক্রিয়া তো হবে পূর্ণকোষের হিসাব অনুসারে। তাহলে আমরা দেখ, প্রথমে আমরা অ্যানোড অর্ধকোষে কি হয় দেখি। আমরা এখানে একটা পাত্র নিই, শেপ আছে, এই যে এখানে একটা পাত্র নিলাম, মোটা করে। তো এটা হচ্ছে অ্যানোড অর্ধকোষ, এই পাশেরটা হচ্ছে অ্যানোড অর্ধকোষ, এটা হচ্ছে ক্যাথোড অর্ধকোষ। হ্যাঁ, আর আমরা এখানে টার্মিনাল দ্বারা যুক্ত করি। আচ্ছা যাই হোক, এটা যেটা অ্যানোড অর্ধকোষ, সেখানে আমরা দ্রবণ হিসেবে রাখলাম জিঙ্ক সালফেটকে। দ্রবণ হিসেবে কাকে রাখবো? জিঙ্ক সালফেটকে দ্রবণ হিসেবে রাখবো। আর এটা এখানে কাকে রাখতেছি? এখানে রাখবো আমরা কপার সালফেটকে। কপার সালফেটকে দ্রবণ হিসেবে রাখবো। তারপর হচ্ছে আমরা এখানে দণ্ড হিসেবে জিঙ্কেরই দণ্ড নিলাম, আর এখানে কপারের দণ্ড নিলাম। তারপর দুইটা কি করছি, তার দ্বারা যুক্ত করে দিচ্ছি। তার দ্বারা যুক্ত করে দিচ্ছি। এখানে একটা বাতি ধরা দিলাম। অনেকদিন এখানে না লিখতে লিখতে কন্ট্রোল আসতেছে। ওকে, তাহলে এটা কিসের দণ্ড? এটা হচ্ছে জিঙ্কের দণ্ড। এটা কিসের দণ্ড? এটা জিঙ্কের দণ্ড। আর এটা কিসের দণ্ড? কপার দণ্ড। কপার দণ্ড হইলে কপার দণ্ডটার কোনো কাজ থাকে না, ক্যাথোড দণ্ডের কোনো কাজ থাকে না। আর জিঙ্ক এখন কি করে? জিঙ্ক হচ্ছে এখানে দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়। একটা জিঙ্ক দণ্ডটা তো অনেকগুলো জিঙ্ক দিয়ে তৈরি, তাই না? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মিলিয়ন জিঙ্ক দ্বারা তৈরি। প্রতিটা জিঙ্ক কি করতেছে সেটা বলতেছে। প্রতিটা জিঙ্ক দুটো করে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। আর ছেড়ে দিয়ে এখানে জিঙ্ক 2+ আকারে চলে আসতেছে। এখানে জিঙ্ক 2+ আকারে চলে আসতেছে। দ্রবণের মধ্যে কিন্তু আগেও অনেকগুলো জিঙ্ক 2+ ছিল। জিঙ্ক সালফেটের জিঙ্ক 2+, অনেকগুলো জিঙ্ক 2+ ছিল। জিঙ্ক 2+, তারপর সালফেট 2-,
এখানে দণ্ডে যে জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে আসে, এই ইলেকট্রনগুলা এদিক দিয়ে ফ্লো হয়, এই যে এদিক দিয়ে ফ্লো হয়, এদিক দিয়ে ফ্লো হইতে 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 এদিকে যায়, এদিকে যায়, বাতিটা জ্বলে উঠবে, বাতিটা জ্বলে উঠবে, জ্বলে ওঠার পর ইলেকট্রনগুলো এদিকে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে এসে জমা হবে। কপার দণ্ডের কাজ কি? শুধু ক্যাথোড দণ্ডের কাজ সবসময় শুধু জমা রাখা, জমা রাখা। তাহলে ক্যাথোড দণ্ডে বিক্রিয়াটা হয় কোথায়? বিক্রিয়া হয় দ্রবণের ভিতর। এখানে যে কপার 2 প্লাস, কপার সালফেট, কপার সালফেট গুলো কপার 2 প্লাস, তারপর হচ্ছে যে সালফেট 2 মাইনাস আকারে থাকে, তাই না? কপার 2 প্লাস, কপার 2 প্লাস, সালফেট 2 মাইনাস আকারে এভাবে থাকে দ্রবণের ভিতর। তো এখানে যে দুটো ইলেকট্রন এসে জমা হচ্ছে, এখানে দুটো ইলেকট্রন এসে জমা হয়েছে, এখানে এখানে কি হয়? এখানে হচ্ছে যে কপার গুলো এসে এই কপার 2 প্লাস গুলো এই দুটো ইলেকট্রনকে গ্রহণ করতে যায়। ওকে, গ্রহণ করে এখানে আশেপাশে জমা হয়, এগুলো এখানে চলে আসে, এই যে এখানে আশেপাশে এসে জমা হয়। তাহলে এখানে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া কি হয়েছে আর ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া কি হয়েছে? হ্যাঁ, আমি যদি এখন লিখি যে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া কি হয়েছে, অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া কি হয়েছে? জিঙ্ক ছিল, তন্নের মধ্যে জিঙ্ক ছিল, জিঙ্ক কি হয়েছে? দুটো করে ইলেকট্রন ছেড়ে দিছে, ছেড়ে দিছে মানে কি? ওর থেকে মাইনাস হচ্ছে, মাইনাস, বিক্রিয়াগুলো লিখতে জানতে হবে। মাইনাস হচ্ছে জিঙ্ক, এটা হয়ে গেছে জিঙ্ক 2 প্লাস। আর ক্যাথোড অর্ধকোষে কি হয়েছে? ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া কি হয়েছে? ক্যাথোড অর্ধকোষে বিক্রিয়া কি হয়েছে? যে কপার, কপার 2 প্লাস ছিল দ্রবণের মধ্যে, অনেকগুলো কপার 2 প্লাস ছিল, কপার সালফেটের কপার 2 প্লাস গুলা, ওগুলো দুইটা করে ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়েছে, তাই না? তো সমগ্র পূর্ণ বিক্রিয়াটা কিভাবে লিখবে? এটা হচ্ছে দুইটা অর্ধকোষের বিক্রিয়া লিখছি। যদি এখানে লবণ সেতু থাকে, লবণ সেতুর কাজ কি যেটা এখনো করাইনি, তাই আমি এখানে আপাতত এটা এমনি আঁকে দিচ্ছি জাস্ট। হ্যাঁ, তাহলে এখানে পূর্ণকোষ বিক্রিয়া কি হবে? আমি যদি লিখি পূর্ণকোষ বিক্রিয়া, পূর্ণকোষ বিক্রিয়া, পূর্ণকোষ বিক্রিয়া কিভাবে লিখতে হয়? এগুলো হচ্ছে বিক্রিয়া লেখার স্টাইল দেখাচ্ছি, না না লিখেও আমি পারতাম। পূর্ণকোষ বিক্রিয়া হচ্ছে যে ডান পাশে মানে টিক চিহ্নের বাম পাশে যা থাকবে বাম পাশে গুলো আগে দেখবো। টিক চিহ্নের বাম পাশে আসে জিঙ্ক প্লাস কপার 2 প্লাস। তাহলে ভাই আমি ইলেকট্রন গুলো কেন লিখিনি? মাইনাস দুটো ইলেকট্রন প্লাস দুটো ইলেকট্রন, কারণ কেন লিখিনি? কারণ যেহেতু কাটাকাটি চলে যাবে। জিঙ্কের যদি মাইনাস দুই ইলেকট্রন লিখি, মাইনাস 2 ইলেকট্রন, আর কপারের ক্ষেত্রে প্লাস 2 ইলেকট্রন, বাম পাশে গুলো যদি লিখি এটা কাটাকাটি যাবে না, এই যে লিখে লাভ কি? হ্যাঁ, কাটাকাটি কেন যাবে? কারণ জিঙ্ক যে দুটো ইলেকট্রন চাচ্ছে ওই দুটো ইলেকট্রনই তো কপার গ্রহণ করতেছে, না তুমি কেড়ে হইতো না। হ্যাঁ, তারপর টিক চিহ্ন, এবার টিক চিহ্নের ডান পাশে যা আছে এগুলো লিখবো। টিক চিহ্নের ডান পাশে জিঙ্ক 2 প্লাস আর হচ্ছে প্লাস কপার। তার মানে কি কি দাঁড়াবে? জিঙ্কটা জিঙ্ক 2 প্লাসে কনভার্ট হয় আর কপার 2 প্লাস গুলো কপারে কনভার্ট হয়। এখানে কপার মাইনাস দেখাচ্ছে, এটা মানে এটা হচ্ছে একটা পূর্ণকোষ বিক্রিয়া লেখার সিস্টেম। এই যে অ্যানোড অর্ধকোষে কি হচ্ছে? জিঙ্ক দুটো ইলেকট্রন ছাড়তেছে। আচ্ছা, এখানে একটা কথা লিখি নেই আমি, সরি, এখানে একটা জিনিস লিখতে হবে যে আচ্ছা জিঙ্কটা কি আকারে ছিল? জিঙ্ক দণ্ড আকারে ছিল না? অ্যানোডের ক্ষেত্রে জিঙ্ক দণ্ড আকারে ছিল না? তার মানে দণ্ড কি একটা সলিড না? সলিডের দুটো করে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, জিঙ্ক এখন কোথায় চলে আসছে? জিঙ্ক এখন দ্রবণের ভিতর চলে আসছে না? এই যে দ্রবণের ভিতর চলে আসছে না? এই যে দ্রবণের ভিতর চলে আসছে, দণ্ড থেকে দ্রবণের ভিতর চলে আসছে। এখন জিঙ্ক 2 প্লাস যেটা সেটা হচ্ছে লিকুইড, লিকুইড বা অ্যাকুয়াস, যে কোনো একটা লিখবি। এখানে আমি দিচ্ছি লিকুইড। হ্যাঁ, আর কপারের ক্ষেত্রে দেখ, কপার 2 প্লাস গুলো ছিল দ্রবণের ভিতর, দ্রবণের মধ্যে ছিল, তার মানে কপার 2 প্লাস হচ্ছে লিকুইড ছিল। আর এখন কপার হয়ে গেছে দণ্ডের মধ্যে, দণ্ডের মধ্যে এসে জমা হয়েছে, যে চারপাশের দণ্ডের মধ্যে এসে জমা হয়েছে। তাহলে কপার হয়ে গেছে এখন সলিড, হয়ে গেল। হ্যাঁ, সলিড। এই যে সলিড থেকে অ্যাকুয়াস আছে, এখানে অ্যাকুয়াস দিছে, তাহলে আমরা অ্যাকুয়াস দিয়ে করবো। আর কপার 2 প্লাস গুলো ছিল অ্যাকুয়াস, অ্যাকুয়াস থেকে এখন হয়ে গেছে সলিড। আর অ্যানোড সবসময় ক্ষয়প্রাপ্ত হচ্ছে, অ্যানোড সবসময় ক্ষয়প্রাপ্ত হচ্ছে, সেজন্য হচ্ছে নেগেটিভ। ক্যাথোড সবসময় হচ্ছে মোটা হচ্ছে, সেজন্য হচ্ছে পজিটিভ। এই যে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়, ক্যাথোড হচ্ছে মোটা প্রাপ্ত হয়। তাহলে ডাব্লিউ অফ অ্যানোড, ডাব্লিউ অফ অ্যানোড হচ্ছে সবসময় অ্যানোড পূর্ব থেকে দ্রবণে যে যতবার ইয়া চলে আসে, জিঙ্ক চলে আসে বা ধাতু চলে আসে, অতটুকু বিয়োগ যাবে, কারণ অ্যানোডের ক্ষেত্রে ক্ষয়প্রাপ্ত হয়। আর ক্যাথোডের ক্ষেত্রে
কি হয় ক্যাথোডের ক্ষেত্রে হচ্ছে যে ভরটা আরো বাড়ে, ক্যাথোডের ভর আরো বাড়ে। ক্যাথোড আগে যেমন ছিল পূর্বে তার সাথে নতুন করে যে কপার 2+ গুলো এসে জমা হচ্ছে ওগুলার ভর। আর ইলেকট্রন ফ্লো কোথা থেকে হচ্ছে? ইলেকট্রন ফ্লো হচ্ছে অ্যানোড থেকে ক্যাথোডে, অ্যানোড থেকে ক্যাথোডে, তাই না? এটা তো আমি বুঝে আসছি। তার মানে কারেন্ট ফ্লো হচ্ছে কোথা থেকে? ক্যাথোড থেকে অ্যানোডে। এখানে প্যাচ লাগাবার কোনো কারণ নেই। আমরা কি জানি ইলেকট্রন যেদিকে ফ্লো হয়, আমরা গতানুগতিক সিস্টেম অনুসারে আমরা কি জানি? গতানুগতিক সিস্টেম অনুসারে আমরা জানি ইলেকট্রন যেদিকে ফ্লো হয় কারেন্ট তার বিপরীতে ফ্লো হয়, ঠিক না? কিন্তু যদিও অ্যাকচুয়ালি রিয়েল লাইফে হচ্ছে ইলেকট্রনের ফ্লোটাই কারেন্টের ফ্লো। হ্যাঁ, বাট গতানুগতিক সিস্টেম অনুসারে আমরা যেটা শিখে আসছি যে ইলেকট্রন যেদিকে ফ্লো হয় কারেন্ট তার বিপরীতে ফ্লো হয়। তার মানে কারেন্ট ফ্লো হয় কোথা থেকে? ক্যাথোড থেকে অ্যানোডে। এটা শুধু এমসিকিউতে আসতে পারে, এটা নিয়ে আর প্যাচ খাওয়ার দরকার নেই। আমাদের দরকার নেই যে কারেন্ট কোথায় ফ্লো হচ্ছে, ইলেকট্রন কোথায় ফ্লো হচ্ছে, এটা আমাদের কোনো জানার দরকার নেই। আমরা মেকানিজমটা জানি কি ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডে ফ্লো হচ্ছে, এটাই এই মেকানিজম জানলেই হচ্ছে। হ্যাঁ, আর ইলেকট্রন ফ্লো হওয়ার কারণে এখানে বাতি জ্বলে উঠতেছে বা গ্যালভানোমিটারে বিক্ষেপ দিচ্ছে। হ্যাঁ, এখানে আবার কারেন্টের ফ্লো কোথায় হয় এটা জানার দরকার নেই, এটা জাস্ট এমসিকিউতে বাই চান্স আসতে পারে যে কারেন্টের ফ্লো করতেই নিচের কোনটি সঠিক? কারেন্টের ফ্লো দেওয়া আছে অ্যানোড থেকে ক্যাথোড, ক্যাথোড থেকে অ্যানোড, তো তুই জায়গায় দিচ্ছিস অ্যানোড থেকে ক্যাথোড। আমরা কি জানি? আমরা তো জানি যে গতানুগতিক সিস্টেম অনুসারে আমরা জানি যে ইলেকট্রন যেদিকে ফ্লো হয় কারেন্ট তার বিপরীতে ফ্লো হয়। আচ্ছা, এখন জিঙ্কে কোন ধরনের বিক্রিয়া করতেছে? এখন হচ্ছে যে আচ্ছা, এখন তো যেহেতু আজকে থেকে হচ্ছে এই চ্যাপ্টার মেইন পড়া শুরু, তো একদম সহজ সহজ জিনিস, দুনিয়ার এই জিনিস আমাদেরকে আগে এটা জানতে হবে যে গ্যালভানিক কোষের মধ্যে যে বিক্রিয়াগুলো ঘটে, বিক্রিয়াগুলো লেখে কোন সিস্টেমে? আমি তোকে নর্মাল সিস্টেমে লিখে দেখাই দিচ্ছি পূর্ণ কোষ বিক্রিয়া। এই যে অ্যানোড অর্ধকোষে কি হচ্ছে? জিঙ্ক 2টা ইলেকট্রন ছাড়তেছে, জিঙ্ক 2+ পরিণত হচ্ছে, আগে ছিল সলিড, সলিড থেকে অ্যাকুয়াস। হ্যাঁ, আর কপার 2+ দ্রবণের মধ্যে যে কপার 2+ গুলো ছিল ওগুলো ওই 2টা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে। তাহলে সামগ্রিক কোষ বিক্রিয়া বা পূর্ণ কোষ বিক্রিয়াটা কিভাবে লিখবো? টিক চিহ্নের এই পাশেগুলো একবার লিখবো, টিক চিহ্নের এই পাশেগুলা এখানে একবার লিখবো। ইলেকট্রন গুলা লিখতে হয় না, কারণ কেন লিখতে হয়? কাটাকাটি চলে যায়। হ্যাঁ, এই যে জিঙ্ক প্লাস কপার 2+, জিঙ্ক প্লাস কপার 2+, টিক চিহ্নের এই পাশে জিঙ্ক 2+ প্লাস কপার প্লাস কপার। এটা হচ্ছে সামগ্রিক কোষ বিক্রিয়া লেখার সিস্টেম। তো তোকে যদি জিজ্ঞেস করে যে সামগ্রিক কোষ বিক্রিয়াটি লেখো, তাহলে এভাবে লিখতে হবে। আর অর্ধকোষ বিক্রিয়া লেখো, তাহলে এভাবে লিখতে হবে। হ্যাঁ, অ্যানোড অর্ধকোষের বিক্রিয়া এভাবে লিখতে হবে, ক্যাথোড অর্ধকোষের বিক্রিয়া এভাবে লিখতে হবে। লেখার পর এখানে কোষ সংকেত চাই, অনেক সময় তোকে বলতেছি কোষ সংকেত লিখো। হ্যাঁ, আর আমাদের মধ্যে উদ্দীপকের ভিতর কোষ সংকেত দেওয়া থাকবে, আমাদেরকে উদ্দীপকের ভিতর কোষ সংকেত দেওয়া থাকবে। কোষ সংকেত দেখে বুঝতে হবে এটা কোন ধরনের বিক্রিয়া হচ্ছে। এটা দুনিয়ার একটা ইজি জিনিস। কোষ সংকেত কিভাবে লেখা ভাইয়া? কোষ সংকেত লিখে যে অ্যানোডে কি ঘটে সেটা এখানে লিখবো, এখানে 2টা দাগ দিব, কয়টা দাগ দিব? 2টা দাগ দিব। হ্যাঁ, এই পাশে লিখবো ক্যাথোডে কি ঘটে। এবার কোষ সংকেতটা লেখার জন্য আমরা সবসময় অ্যানোডকে এই পাশে নিই, ক্যাথোডকে এই পাশে নিই। সরি, আমার অসুস্থ, ঠান্ডা লাগছে। আচ্ছা, এবার আশা করি বুঝতে পারছো যে অ্যানোডকে আমরা সবসময় কেন এই পাশে লিখতেছি, ক্যাথোডকে সবসময় এই পাশে লিখতেছি। কারণ কোষ সংকেত নরমালি এইভাবে লেখে যে এখানে 2টা দাগ থাকে, মাঝখানে 2টা দাগ থাকে, দাগের এই পাশে হচ্ছে অ্যানোডে কি ঘটে, দাগের এই পাশে হচ্ছে ক্যাথোডে কি ঘটে। এখন 2টা দাগ আর একটা দাগ মানে কি? এখানে যদি 2টা দাগ থাকে তার মানে বুঝতে হবে লবণ সেতু আছে, এই যে লবণ সেতু আছে। আর এখানে যদি একটা দাগ থাকে তাহলে বুঝতে হবে লবণ সেতু নাই, লবণ সেতু নাই। তাহলে কোষ সংকেত তোকে যদি বলে কোষ সংকেত লিখো, তোকে বলে দিচ্ছে লাস্টে বলে দিচ্ছে লবণ সেতু আছে, তো লবণ সেতু আছে বলে দিলে তোমার তো এখানে 2টা দাগ দেওয়া লাগবে মাঝখানে, নাই বলে দিলে তখন তোমার এখানে একটা দাগ দেওয়া লাগবে। হ্যাঁ, নর্মালি লবণ সেতু থাকে আর লবণ সেতু থাকা দরকার। হ্যাঁ, তাই 2টা দাগ দিয়েই হয়। তার মানে 2টা দাগের এই পাশে লিখবে অ্যানোডে কি ঘটে, এই পাশে লিখবে ক্যাথোডে কি ঘটে। আর কি ঘটে এটা কিভাবে লিখবো? এটাকে এভাবে লিখে দিব, আগের আগের মতন যে জিঙ্ক 2টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, জিঙ্ক 2+ পরিণত হচ্ছে, এটা হচ্ছে অ্যানোডের ঘটনা। তার মানে অ্যানোডে কি ঘটে এটা এভাবে লিখে দিব, এভাবে লিখে দিব না। কোষ সংকেত লেখার একটা সিস্টেম আছে। কোষ সংকেত লেখার সিস্টেম হচ্ছে যে এটা এভাবে লেখে, জিঙ্ক আগে কিভাবে লিখতাম, অ্যানোডে কি করতেছে, জিঙ্ক 2টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ পরিণত হয়েছে। এখন আর কয়টা ইলেকট্রন ছেড়ে দিছে, কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, এগুলো আমাদেরকে লেখার দরকার নেই, এগুলো আমরা মনে মনে জানি যে জিঙ্ক 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ কনভার্ট হয়েছে, তাই না?
জিঙ্ক 2 প্লাসে কনভার্ট হয়ে জিঙ্ক 2 প্লাস গুলা দ্রবণে চলে আসছে। এখন কিভাবে লিখতে হয়? এখন লিখতে হয় যে হয়ে গেল কলমটা কই ডিস্টার্ব করতেছে। আচ্ছা আচ্ছা, এটা আমি লিখে লিখে দেখাই। এখন কিভাবে লিখতে হয়? আগে ছিল জিঙ্ক, মানে অ্যানোড ধরনের জিঙ্ক আকারে ছিল, জিঙ্ক কিসে কনভার্ট হয়? জিঙ্ক 2 প্লাসে কনভার্ট হয়। এই মাঝখানে যে এরকম এরকম একটা স্ল্যাশ দেওয়া হয়, এই স্ল্যাশ দিয়ে বোঝানো হয় যে কিসে কনভার্ট হচ্ছে। আচ্ছা, এখানে একটা স্ল্যাশ দিতে হয়। স্ল্যাশ দেওয়া মানে কি? এই পাশে হচ্ছে আগে কি ছিল, এই পাশে হচ্ছে এখন কি হয়ে গেছে। আগে ছিল জিঙ্ক, আর জিঙ্ক দুটো করে ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণে চলে আসে জিঙ্ক 2 প্লাস আকারে। আর কপারের ক্ষেত্রে কি হয়েছে ভাইয়া? কপার এটা হচ্ছে অ্যানোড অর্ধকোষে কি বিক্রিয়াটা করছে, মানে কোষ সংকেত লিখতে দিলে এভাবে লিখতে হবে। আর অ্যানোডে কিছে, অ্যানোড হচ্ছে আগে ছিল কপার 2 প্লাস, দ্রবণের কপার 2 প্লাস গুলা পরিণত হয়েছে কিসে? কপারে পরিণত হয়েছে। কেমনে? দুইটা করে ইলেকট্রন গ্রহণ করে দণ্ডের চারপাশে জমা হয়েছে। আশা করি বুঝাইতে পারছি। আর মাঝখানে দুইটা তাক মানে কি? লবণ সেতু আছে, লবণ সেতু আছে। আর একটা তাক মানে কি? লবণ সেতু নাই। কোষ সংকেত লিখতে হয় এভাবে। তো উদ্দীপকের ভিতর এবার কোষ সংকেত আকারে লেখা থাকবে, আর আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, জিঙ্ক জিঙ্ক 2 প্লাসে কনভার্ট হয়েছে, কপার 2 প্লাস কপারে কনভার্ট হয়েছে। লবণ সেতু থাকলে এটা, আর লবণ সেতু না থাকলে একটা দাগ, একটা দাগ। আর সবসময় মনে রাখতে হবে সলিড অ্যাকুয়াস, এই জিনিসটা আমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, সলিড অ্যাকুয়াস না লিখলে নাম্বার দিবে না। আর এটা তো একদম ইজি জিনিস ভাই। জিঙ্ক দণ্ড আকারে ছিল, তাহলে সলিড আকারে ছিল, দ্রবণের ভিতর চলে আসছে, তাহলে অ্যাকুয়াস হয়ে গেছে। কপারটা 2 প্লাস গুলো অ্যাকুয়াসে ছিল, আর এখন কিসের দণ্ডের চারপাশে জমা হয়েছে কপার আকারে, আর এটা হচ্ছে সলিড। আশা করি কোষ সংকেত লেখা আমরা শিখে গেছি। কোষ সংকেত লেখা শিখে গেছি। এখন হচ্ছে যে লবণ সেতু কেন ইউজ করা হয়, লবণ সেতুর প্রয়োজনীয়তা কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা অনুধাবনে অনেকবার আসে। এই চ্যাপ্টার থেকে অনুধাবন থেকে যদি অনুধাবনে যে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ওই একটাই প্রশ্ন, লবণ সেতুর প্রয়োজনীয়তা কি। হ্যাঁ, আচ্ছা, লবণ সেতু, লবণ, এখানে লবণ ওয়ার্ডটা ইউজ হচ্ছে তাই না? আমরা লবণ বলতে কাকে বুঝি? সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, এগুলো হচ্ছে লবণ তাই না? ওকে, আচ্ছা, লবণ, লবণ মানে কি? সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। আর সেতু মানে কি? সেতু মানে কি? ব্রিজ, ব্রিজ। আমরা সেতু ইয়ার ব্রিজ দেখি না, ব্রিজ দিয়ে এক পার থেকে আরেক পারে চলে আসি, রাস্তা পার না হয়ে আমরা ব্রিজ দিয়ে পার হই না, এটা হচ্ছে ব্রিজ। তাহলে লবণ সেতু, এটা হচ্ছে লবণের তৈরি একটা ব্রিজ। এখন কথা হচ্ছে লবণের তৈরি, লবণ তৈরি মানে কি? হয় পটাশিয়াম ক্লোরাইডের হবে, সোডিয়াম ক্লোরাইডের হবে, অ্যামোনিয়াম ক্লোরাইডের হবে। তবে লবণ সেতুগুলো নর্মালি আমরা যে খাবার লবণ ইউজ করি, যে সোডিয়াম ক্লোরাইড ইউজ করে, ওই লবণ দিয়ে তৈরি হয় না। লবণ সেতু নর্মালি কি দিয়ে তৈরি হয়? এখানে লবণ সেতু নর্মালি হচ্ছে যে পটাশিয়াম ক্লোরাইড, হ্যাঁ, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট, এগুলো দিয়ে হচ্ছে যে লবণ সেতু তৈরি হয়। এইগুলাই আমি যে নামগুলো লিখে দিছি, এই নামগুলো দিয়েই লবণ সেতু তৈরি হয়। হ্যাঁ, এখানে অবশ্যই ইউজ করা যাবে না, অন্য কোনো লবণ ইউজ করা যাবে না, কারণ আমাদের প্রায় এমসিকিউতে আসে নিচের কোনটি লবণ সেতু, নিচের কোনটি দ্বারা লবণ সেতু তৈরি, বা নিচের কোন লবণ দ্বারা লবণ সেতু তৈরি। হ্যাঁ, অপশনের মধ্যে যদি এগুলো থাকে তাহলে এগুলাই হবে, নয়তো এগুলো না থাকলে যে কোনো, নতুবা এগুলো থেকে যে কোনো একটা তো থাকবে অপশনের মধ্যে, বাকিগুলো হবে না। কিন্তু বাকি অপশনের ভিতর কিন্তু চারটাই লবণ দিয়ে রাখবে। এখন লবণ দেখলেই যে লবণ সেতু তৈরি হবে এমন না, আমি যেগুলো লিখে দিচ্ছি ওগুলো দিয়ে লবণ সেতু তৈরি হয়। এখন কথা হচ্ছে লবণ সেতুর প্রয়োজনীয়তা, লবণ সেতুর কাজটা কি, তাই না? লবণ সেতুর কাজ কি দেয়? ধরো আমরা পটাশিয়াম ক্লোরাইডটি এক্সাম্পল দিচ্ছি, নর্মাল আমরা, তুইও যখন আঁকবি, ম্যাথ করবি, এই পটাশিয়াম ক্লোরাইডই দিস, পটাশিয়াম ক্লোরাইডের লবণ, ওকে। এখন একটা জিনিস খেয়াল কর, তারা, ওকে, একটা জিনিস খেয়াল কর, অ্যানোড দণ্ডে কি হচ্ছে, অ্যানোড দণ্ডে কি হচ্ছে? এটা হচ্ছে অ্যানোড অর্ধকোষ, তাই না? অ্যানোড অর্ধকোষ আঁকলাম, অ্যানোড অর্ধকোষ আঁকলাম, খুব ভালো কথা। ওকে, এখানে দ্রবণ হিসেবে আমরা জিঙ্ক সালফেটকে নিয়েছিলাম না দ্রবণ হিসেবে, তার মানে অনেকগুলো জিঙ্ক 2 প্লাস, অনেকগুলো জিঙ্ক 2 প্লাস আগে থেকে আছে, তাই না?
অনেকগুলো জিঙ্ক 2 প্লাস আগে থেকে আছে, খুব ভালো কথা। আর সালফেট 2 মাইনাস আছে, সালফেট 2 মাইনাস, সালফেট 2 মাইনাস, সালফেট 2 মাইনাস। আর এখানে এখানে যে জিঙ্কের দণ্ডটা নিছিলাম, এখানে যে জিঙ্কের দণ্ডটা নিছিলাম, এই জিঙ্কগুলো কি আকারে চলে আসে, দুটো করে ইলেকট্রন এখানে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে এখানে জিঙ্ক 2 প্লাস আকারে চলে আসতেছে। তার মানে এখান থেকে অনেকগুলো জিঙ্ক 2 প্লাস আবার আসতেছে, এখান থেকে অনেকগুলো জিঙ্ক 2 প্লাস আবার আসতেছে, তাই না? এখন একটা কথা বলতো, দুনিয়াতে নিউট্রাল অবস্থা বজায় রাখতে হবে না? নিউট্রাল অবস্থা বজায় না রাখলে কি ব্যালেন্স থাকবে? ব্যালেন্স থাকবে এখানে যে আগে থেকে তো জিঙ্ক 2 প্লাস অনেকগুলো ছিল, হলুদগুলা আগে থেকে অনেকগুলো জিঙ্ক 2 প্লাস ছিল, নতুন করে আবার অনেকগুলো জিঙ্ক 2 প্লাস আসতেছে। তার মানে কি ওভারঅল এই অর্ধ কোষের করতে পজিটিভ পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে না, সালফেটের অনুযায়ী জিঙ্কের পরিমাণ বেড়ে যাচ্ছে না, কারণ জিঙ্ক আবার দণ্ড থেকেও আসতেছে, আগে থেকেও ছিল জিঙ্ক 2 প্লাস। হ্যাঁ 2 প্লাস মানে পজিটিভ চার্জগুলা এই অর্ধকোষের ভিতরে অনেক বেড়ে যাচ্ছে। হ্যাঁ এটাকে আর নিউট্রাল অবস্থা আছে? নিউট্রাল নিউট্রাল অবস্থা না থাকলে কি করতে হবে? নিউট্রাল করতে হবে। তো নিউট্রাল কেমনে করবো ভাইয়া? নিউট্রাল করার জন্য আমাদেরকে লবণ সেতু ইউজ করতে হয়। লবণ সেতুটা কিসের হয়? লবণ সেতুটা হচ্ছে ধর পটাশিয়াম ক্লোরাইডের, পটাশিয়াম ক্লোরাইডের। লবণ কিভাবে থাকে? পটাশিয়াম ক্লোরাইড মানে কিভাবে? পটাশিয়াম ক্লোরাইড মানে পটাশিয়াম প্লাস প্লাস সিএল মাইনাস আকারে থাকে না? এভাবেই তো থাকবে, তাই না? ওকে, যেহেতু এখানে জিঙ্ক 2 প্লাস বেড়ে যাচ্ছে, জিঙ্ক 2 প্লাস বেড়ে যাচ্ছে মানে পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে, এটাকে নিউট্রাল করার জন্য লবণ সেতু থেকে আসবে কোনটা? ক্লোরিন না? মাইনাস মাইনাস গুলো চলে আসবে না লবণ সেতু থেকে? কারণ পজিটিভকে নিউট্রাল করে কে? নেগেটিভ। হ্যাঁ ক্লোরিন গুলো এসে এই যে পটাশিয়াম ক্লোরাইড এই লবণ সেতু থেকে ক্লোরিন গুলো আসবে, অনেকগুলো সিএল মাইনাস এসে যাবে, অনেকগুলো সিএল মাইনাস এসে যাবে, অনেকগুলো সিএল মাইনাস এসে যাবে, অনেকগুলো সিএল মাইনাস এসে যে বাড়তি জিঙ্ক 2 প্লাস তৈরি হয়েছে, যে বাড়তি জিঙ্ক 2 প্লাস তৈরি হওয়ার কারণে ব্যালেন্স অবস্থা আর নাই, ওই বাড়তি জিঙ্ক 2 প্লাস গুলোর সাথে এই ক্লোরিন গুলো যুক্ত হয়। ক্লোরিন গুলো কিভাবে যুক্ত হবে? ক্লোরিন মাইনাস 2Cl মাইনাস, কারণ ক্লোরিনের তো একটা নেগেটিভ, তাই না? তাহলে জিঙ্ক 2 প্লাস, একটা জিঙ্কের দুইটা পজিটিভ, তাহলে দুইটা পজিটিভকে নিউট্রাল করার জন্য দুইটা করে ইয়া লাগবে, ক্লোরিন লাগবে, তাহলে 2Cl, ঠিক না? যদি এটা একটা নিয়ম অনুসারে বুঝাইছি, আরেকটা নিয়ম অনুসারে হচ্ছে ক্লোরিন কি কখনো সিঙ্গেল আকারে থাকে নাকি Cl2 আকারে থাকে? দ্বিপারমাণবিক অণু হিসেবে থাকে না? তো আলটিমেটলি সেই জন্য এগুলোকে বলা হয় দ্বিপারমাণবিক অণু। এগুলো অটোমেটিক মিলে যাবে, অটোমেটিক মিলে যায়, অটোমেটিক এখানে দুই বসাতেই হয়। হ্যাঁ 2Cl। ওকে, এখন বিক্রিয়া করে কি হয়ে যায়? বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হয়ে যায়। জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হয়ে গেলে জিঙ্ক 2 প্লাস তো আর জিঙ্ক 2 প্লাস আকারে নেই, এক্সট্রা জিঙ্ক 2 প্লাস গুলা জিঙ্ক ক্লোরাইড হয়ে গেছে। আর জিঙ্ক ক্লোরাইড হয়ে গেলে আলটিমেটলি এটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, ফলে জিঙ্কের পরিমাণগুলো আবার কমে যাচ্ছে, জিঙ্ক 2 প্লাসের পরিমাণগুলো আবার কমে যাচ্ছে, কারণ জিঙ্ক 2 প্লাস গুলো এখন জিঙ্ক ক্লোরাইড আকারে চলে আসতেছে, ফলে চার্জ আর প্রত্যাশা করতে পারতেছে না, ফলে পজিটিভ চার্জ বেড়ে গেছিল ওটা আবার কমে গেছে। হ্যাঁ আর ইয়ার মধ্যে কি হয়? ক্যাথোড অর্ধকোষের মধ্যে কি হয়? ক্যাথোড অর্ধকোষের মধ্যে কি হয় আমরা এটা দেখি। এটা হচ্ছে ক্যাথোড অর্ধকোষ, তাই না? ক্যাথোড অর্ধকোষে আগে থেকে কপার 2 প্লাস ছিল। হ্যাঁ এখানে যদি একটা কপার দ্বন্দ্ব আঁকি, তো কপার 2 প্লাস ছিল অনেকগুলা, আর সালফেট 2 মাইনাস, কপার 2 প্লাস, সালফেট 2 মাইনাস, কপার 2 প্লাস, সালফেট 2 মাইনাস দ্রবণের মধ্যে ছিল। কপার 2 প্লাস গুলো দুটো ইলেকট্রন গ্রহণ করার জন্য এখানে চলে আসতেছে, তাই না? এই যে এখানে চলে আসতেছে, এখানে এসে জমা হচ্ছে, এই যে এখানে এসে জমা হচ্ছে, এই যে এখানে এসে জমা হচ্ছে, এখানে এসে জমা হচ্ছে, এইখানে এসে জমা হইতে থাকার কারণে আরেকটা ঘটনা ঘটতেছে, আরেকটা ঘটনা ঘটতেছে, এই যে সালফেট গুলো আছে না, সালফেট, সালফেট 2 মাইনাস, সালফেট 2 মাইনাস, সালফেট 2 মাইনাস, এগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে না? মাইনাসের পরিমাণ বেড়ে যাচ্ছে না? বেড়ে যাচ্ছে বলতে এক্সট্রা করে কোনো কিছু সালফেট যুক্ত হচ্ছে না, আগে 3টা সালফেট ছিল, এখনো 3টা সালফেট আছে, কিন্তু আগে 3টা সালফেটকে নিউট্রাল করার জন্য কপার 3টা ছিল, কপার 2 প্লাস 3টা ছিল, কিন্তু এই কপার 2 প্লাস গুলো কি এখন দ্রবণের ভিতর আছে? নাই, কপার 2 প্লাস গুলো কোথায় চলে আসছে? এখানে চলে আসছে, এখানে এসে জমা হচ্ছে, এখানে এসে জমা হচ্ছে, তার ফলে দ্রবণের মধ্যে নেগেটিভের পরিমাণ বেড়ে যাচ্ছে না? নেগেটিভ সালফেট 2 মাইনাস, নেগেটিভের পরিমাণ বেড়ে যাচ্ছে না? সালফেট 2 মাইনাসের পরিমাণ বেড়ে যাচ্ছে না? এগুলোকে নিউট্রাল করার জন্য পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে বাকি আছে কে? পটাশিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস গুলো এবার পটাশিয়াম গুলো এখানে চলে আসে, পটাশিয়াম প্লাস গুলো এখানে চলে আসে, আর চলে এসে কি করে যেগুলো এক্সট্রা সালফেট রয়ে গেছে বা
এক্সট্রা নেগেটিভ চার্জ ক্রিয়েট হয়েছে। এক্সট্রা নেগেটিভ চার্জ ক্রিয়েট হয়েছে বলতে এক্সট্রা করে তো কিছু আসে নাই, তিনটা কপার চলে গেছে, ধর কথা কথা তিনটা কপার এসে এখানে জমাইছে, তাহলে এখানে তিনটা নেগেটিভ চার্জ ক্রিয়েট হয়েছে, তিনটা বাড়তি নেগেটিভ সালফেট ক্রিয়েট হয়েছে, কারণ ওই তিনটা সালফেটকে নিউট্রাল করার জন্য কপারগুলো আর নাই। হ্যাঁ, তার মানে পটাশিয়াম প্লাসও আসবে ওই হিসাব অনুযায়ী, ওই তিনটাই কমাবে, ব্যালেন্স করে দিবে। কেমনে কমাবে? পটাশিয়াম প্লাস প্লাস সালফেট, তাহলে কি হয়? K2SO4, কারণ সালফেটের যোজনী 2, পটাশিয়ামের যোজনী 1। বুঝতে পারছি? তাহলে লবণ সেতুর কাজ কি আমরা আশা করি বুঝে দিতে পারছি। তো এখানে লবণ সেতু নিয়ে এগুলাই লেখা আছে যেগুলো আমি বলছি। হ্যাঁ, এই যে অ্যানোড পাত্রে যখন জিঙ্ক 2 প্লাসের পরিমাণটা বেড়ে যায় তখন এটাকে কমাই দেয়, এই যে কমাই দেওয়া হচ্ছে লবণ সেতু। আর ক্যাথোড পাত্রে যখন সালফেটের পরিমাণ বেড়ে যাচ্ছে বা নেগেটিভের পরিমাণ বেড়ে যাচ্ছে, এটাকে কমাই দেয় লবণ সেতু, মানে ব্যালেন্স অবস্থা ক্রিয়েট করে দেয়। আর ব্যালেন্স অবস্থা ক্রিয়েট করে দিয়েই হচ্ছে লবণ সেতুর কাজ। তো আমি যা বলছি এগুলো এখানে লেখা আছে, পড়ে ফেলিস। এই যে লবণ সেতুর কাজ কি, লবণ সেতুর কাজ কি যেখানে লেখা আছে সুন্দর করে এগুলো করে ফেলবি, আমি যা যা বলছি তাই। আচ্ছা, লবণ সেতু হচ্ছে যে এখানে একটা তুলা লাগানো থাকে, লবণ সেতু শুধু লবণ সেতুর গঠনের চিত্র আঁকতে হইতে পারে, তারপরে কি আসতে পারে। লবণ সেতুর চিত্র হচ্ছে এরকম একটা বেঁকানো নলের শেষে তুলা লাগানো থাকে, এই তুলা দিয়ে হচ্ছে পটাশিয়াম প্লাস সিএল মাইনাস গুলা যায়, ঠিক আছে। এই ইউ আকৃতির কাচের নল, যেখানে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেটের সম্পৃক্ত দ্রবণ নিয়ে নলের উভয় মুখে তুলা লাগিয়ে দুটি অর্ধকোষ দ্রবণে নিমজ্জিত করে যে পরোক্ষ সংযোগ স্থাপন করা হয় তাকে লবণ সেতু বলে। তো লবণ সেতুর সংজ্ঞাটা আসতে পারে। হ্যাঁ, আসতে পারে বলতে কি, এটা তো অনুধাবনের প্রশ্ন আসবেই, কেমনে ব্যালেন্স করে, তো ব্যালেন্স করে কেমনে এটা বলা লাগে, তোমার তো এটা বলা লাগবে লবণ সেতু কাকে বলে, তাই না? আচ্ছা, এখন হচ্ছে দ্রবণ চাপ, অভিস্রবণ চাপ। দ্রবণ চাপ আর অভিস্রবণ চাপ নিয়ে এত আহামরি ডিটেলসে বোঝার কিছু নেই, জাস্ট একটা কথা বলি। অ্যানোড দণ্ডে কি হচ্ছে, অ্যানোড অর্ধকোষে বা ক্যাথোড অর্ধকোষে যেটাই হোক, অ্যানোড অর্ধকোষে হোক বা ক্যাথোড অর্ধকোষে হোক, একটা জিনিস ঘটে, যে কোনো একটা বাইরে আসে, যে কোনো একটা উপর উপর বাইরে থেকে ভিতরে যাইতে চাই, দণ্ডে যাইতে চাই, যে কোনো একটা দণ্ড থেকে বাইরে আসে, নতুবা দ্রবণ থেকে দণ্ডে যায়, এই ঘটনাটা তো ঘটে অ্যানোড ক্যাথোডে। তো এখানে তো দ্বন্দ্ব, সবসময় মনে রাখবি দণ্ড থেকে কোনো কিছু বের হয়ে আসার চেষ্টা করতেছে। হ্যাঁ, দণ্ড থেকে কোনো কিছু বের হয়ে আসার চেষ্টা করতেছে, এটাকে বলা হয় দ্রবণ চাপ। এটাকে কি বলা হয়? দ্রবণ চাপ। কারণ কেন? দণ্ড থেকে দ্রবণের উপর একটা চাপ সৃষ্টি হচ্ছে, কিছু একটা বের হয়ে আসার চেষ্টা করতেছে। আর একটা কথা সবসময় মনে রাখবে, এখানে যে দ্রবণটা থাকে, এই দ্রবণ সবসময় এর বিপরীতমুখী একটা বল প্রয়োগ করে, এটাকে আস্তে একটু বাধা প্রদান করে। হ্যাঁ, আসতে দেয় না, আসতে বাধা প্রদান করে। এই বাধা প্রদান করার যে বলটা, এই বলটাকে বলা হয় অভিস্রবণ চাপ। অভিস্রবণ চাপ। দ্রবণ চাপকে আমরা P1 দিয়ে প্রকাশ করতেছি, আর অভিস্রবণ চাপকে আমরা P2 দিয়ে প্রকাশ করতেছি। এখন তুই আমাকে বল, অ্যানোডে কোনটা বেশি থাকে? অ্যানোডে দ্রবণ চাপ বেশি থাকে নাকি অভিস্রবণ চাপ বেশি থাকে? অ্যানোডে অবভিয়াসলি দ্রবণ চাপ বেশি থাকে না, P1 ইজ গ্রেটার দেন অভিস্রবণ চাপ। কারণ P1 ইজ গ্রেটার দেন P2 বলেই তো জিঙ্ক 2 প্লাস গুলো এখানে বের হয়ে চলে আসতে পারে, দণ্ডের মধ্যে দুটো ইলেকট্রন ছেড়ে দ্রবণের মধ্যে জিঙ্ক 2 প্লাস আকারে চলে আসতে পারে কেন? কারণ ছেড়ে দিচ্ছে, সরি, দ্রবণ চাপ বেশি বলে, দ্রবণ চাপ অভিস্রবণ চাপের থেকে বেশি বলে। অভিস্রবণ চাপ যেটা বিপরীতমুখী বল, ওটা ওকে মানে এক্সটার্নাল চাপ দিয়ে ওকে আবার এখানে রেখে দিতে পারতেছে না, অবশ্যই জিঙ্ক 2 প্লাস বের হয়ে আসতেছে। তার মানে অ্যানোডের ক্ষেত্রে P1 ইজ গ্রেটার দেন P2। আর ক্যাথোডের ক্ষেত্রে কি হয়? ক্যাথোডের ক্ষেত্রে কিন্তু কপার 2 প্লাস গুলা এসে এখানে জমা হয়, তাই না? এখানে জমা হইতে পারতেছে কেন? তার মানে অবশ্যই অভিস্রবণের চাপটা ইয়ার থেকে বেশি, দ্রবণ চাপ থেকে বেশি। তার মানে ক্যাথোডের ক্ষেত্রে, এটা হচ্ছে অ্যানোডের ক্ষেত্রে। আর ক্যাথোডের ক্ষেত্রে কি হয়? ক্যাথোডের ক্ষেত্রে হচ্ছে যে P2 is greater than P1, P2 is greater than P1। আশা করি বুঝাইতে পারছি। তা আমি যা যা বলছি এগুলো এখানে বলা আছে, এগুলা করে ফেলিস। এই যে দ্রবণ চাপ, অভিস্রবণ চাপ কোথায় বেশি থাকে? হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে, যদি দ্রবণ চাপ আর অভিস্রবণ চাপ সমান হয়ে যেত, সমান হয়ে যাইতো মানে কি, দ্রবণ চাপ আর অভিস্রবণ চাপ সমান হয়ে যেত মানে কি ভাইয়া? সমান হয়ে যেত মানে অ্যানোডে অ্যানোডে
তরল থেকে দ্রবণে কিছু আসতো না, কারণ দুজনই সমান। কারণ এইখান থেকে অভিসরণ চাপটা দ্রবণ চাপটা সমান হয়ে গেছে, সমান হয়ে যাওয়ার ফলে নিউট্রাল হয়ে যেত, কোনো কিছু বের হতো না। আর ক্যাথোডে কি হতো, ক্যাথোড হচ্ছে কোনো কিছুই সেখানে জমা হইতো না, এখানে কোনো জমা হইতো না। কেন জমা হইতো না? দ্রবণ চাপ, এখানে যে দ্রবণ চাপটা দিচ্ছে এটা নিউট্রাল করে ফেলতো। আর নিউট্রাল করে ফেললে তো নিউট্রাল করে ফেললে হবে কেমনে, তাই না? এর হবে কেমনে, এই হবে কেমনে পরে। আর জিন যদি জিন টু প্লাস আকারে বের হয়ে আসতে না পারে, দুটো ইলেকট্রন ছেড়ে বের হয়ে আসতে পারে, এনে কি কোনো কারেন্ট ফ্লো হবে? দুটো ইলেকট্রন যেহেতু জিন চাপতে পারে না, কপার গ্রহণ করবে কি আবার, তার মানে কোনো কারেন্টই ফ্লো হবে না। তার মানে দ্রবণ চাপ P1 আর P2 যখন সমান হয়, আমরা বলতে পারি P1 আর P2 যখন সমান হয়, তখন হচ্ছে কোনো কারেন্ট পাওয়া যাবে না, অর্থাৎ তড়িৎ রাসায়নিক সাম্যাবস্থা বজায় থাকবে। এটাকে বলে তড়িৎ রাসায়নিক সাম্যাবস্থা। এটাকে কি বলা হয়? তড়িৎ রাসায়নিক সাম্যাবস্থা। ইএমএফ কি? এখানে এখানে কিছু সূত্র লেখা আছে, এগুলা লাগবে না, এগুলো ফিজিক্সের সূত্র। ইএমএফ কি এগুলো আমি পরে বলবো। এই চ্যাপ্টারের মেইন অঙ্ক হচ্ছে ইএমএফ। হ্যাঁ, তাহলে আশা করি বুঝতে পারছি দ্রবণ চাপ ও বিস্রবণ চাপ কি। আর এখানে এই কথাগুলাই লেখা আছে। ভাগ করে যাচ্ছে, হয়ে গেল। এই কথাগুলাই লেখা আছে এখানে, কিভাবে কি হচ্ছে। আমি যা যা বলছি এগুলো নিজে নিজে পড়ে বলবে, বাংলা কথা। এরপর হচ্ছে জারণ বিভব, বিজারণ বিভব, মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, জারণ বিভব বিজারণ বিভব। ওকে, আস্তে আস্তে আমরা ম্যাথের দিকে আগাচ্ছি, যেগুলো আমাদের কাজে লাগবে। জারণ বিভব আর বিজারণ বিভব কি করছি। অ্যানোডের জারণ বিভব কি দাঁড়ায়? অ্যানোড এবং আচ্ছা, আমি একটা কথা বলছিলাম তোদের থেকে, যে লিলিকে কেনা মেঘাবে এদের জন্য ফিরে দিয়ে শোনা পাবে হাই তুলাঙ্গার হারিয়ে পিটাবে আমায়, এই ছন্দটা, এই জারণ বিভবের ছন্দটা কিভাবে বানাইছে? যে উপরের লিস্টে থাকে তার জারণ বিভব বেশি, যে নিচে লিস্টে থাকে তার জারণ বিভব কম। উপরের লিস্টে থাকে তার জারণ বিভব কেন এবার বেশি, নিচের লিস্টে থাকলে কেন জারণ বিভব কম? উপরের লিস্টে এটা এমন ভাবে সাজানো, উপর লিস্টে যাদের জারণ জারণ বিভব মানে কি, জারণ বিভব মানে কি একটা মান, তো একটা মান আছে না, একটা ভ্যালু আছে না, বিভবের একটা ভ্যালু আছে না। যাদের এই ভ্যালুটা বেশি, জারণ বিভবের ভ্যালুটা বেশি, তারা উপরে থাকে। যাদের জারণ বিভবের ভ্যালুটা কম, তারা নিচে থাকে, তাই না? এই ভ্যালুটা ক্রিয়েট হচ্ছে কেন, বিভবটা ক্রিয়েট হচ্ছে কেন? এই বিভবটা ক্রিয়েট হচ্ছে দ্রবণ চাপ ও এই অবিশ্রমের চাপের জন্য। অ্যানোড এবং দ্রবণের সংযোগস্থলে ধাতুর আয়ন হিসেবে বের হয়ে আসার সময় যে বিভব উৎপন্ন হয়, কারণ অ্যানোডের ক্ষেত্রে কি হয়, অ্যানোডের ক্ষেত্রে জিঙ্ক টু প্লাস আকারে বের হয়ে আসতেছে মানে কি, অবিশ্রবণ চাপকে ইয়া করে হারাই দিয়ে, অবিশ্রবণ চাপকে হারাই দিয়ে তুমি চলে আসতেছো দ্রবণের ভিতর। এই হারাই দেওয়ার সময় একটা মান আছে না, এটাই হচ্ছে বিভবের মান। হ্যাঁ, তো হিসেবে বের হয়ে আসার সময় যে বিভব উৎপন্ন হয় তাকে জারণ বিভব বলে। যেমন জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক টু প্লাসে পরিণত হচ্ছে। হ্যাঁ, তাহলে জারণ বিভবের মানটা কিভাবে লিখবো, জিঙ্কের জারণ বিভবের মান আমরা কিভাবে লিখবো ভাইয়া? জিঙ্কের জারণ বিভব, বিভবকে কি দ্বারা প্রকাশ করে? বিভবকে নরমাল বি দ্বারা প্রকাশ করে। সরি, আমার কলম কালার হচ্ছে। বিভবকে নরমালি ভি দিয়ে প্রকাশ করে, তাই না? বিভবকে নরমালি ভি দিয়ে প্রকাশ করে। বিভবকে আরেকটা অ্যালফাবেটিক ওয়ার্ড দিয়ে প্রকাশ করে, সেটা হচ্ছে ই। ই দ্বারা বোঝায় তড়িৎ চালক শক্তি। তড়িৎ চালক শক্তির দিন এক ধরনের বিভব, ইয়া পরে আসার ক্ষেত্রে ফিজিক্স পড়ে আসলে বুঝবে। আর কখন ই দ্বারা প্রকাশ করা হয়, এটা ফিজিক্সের পড়া। আর তখন ই দ্বারা বি দ্বারা প্রকাশ করা হয়, তখন এটা ফিজিক্সের পড়া। যেহেতু আমি এখন ফিজিক্স পড়াচ্ছি না, তাই আমি আর ওখানে গেলাম না। এই চ্যাপ্টার অনুসারে জাস্ট এটা জেনে রাখ, বিভবকে দুইটা দিয়ে প্রকাশ করা যায়, বি আর ই দিয়ে। আমরা এই চ্যাপ্টারের ক্ষেত্রে ই দিয়ে প্রকাশ করবো। হ্যাঁ, তাহলে ই অফ অ্যানোড কি হবে? ই অফ অ্যানোড, ই অফ অ্যানোড কি হবে? ই অফ অ্যানোড মানে ই অফ অক্স না, ই অফ অক্স না। কেন ই অফ অ্যানোড সমান ই অফ অক্স লেখে? কারণ হচ্ছে যে ই অফ অক্স মানে কি অক্সিডেশন, অক্সিডেশন মানে কি জারণ। আর অ্যানোডে সবসময় কি হয়, জারণ হয়। জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক প্লাস আকারে চলে আসতেছে। তার মানে এটাকে এভাবে লেখা যায় ই অফ অ্যানোড বা ই অফ অক্স, কিংবা সমান চিহ্ন ই অফ জিঙ্ক। জিঙ্ক জিঙ্ক কিসে কনভার্ট হচ্ছে? জিঙ্ক টু প্লাসে কনভার্ট হচ্ছে। আর এটা সংকেতিক হিসেবে আমরা কিভাবে লিখি, একটা স্ল্যাশ দিই, স্ল্যাশ দিয়ে জিঙ্ক টু প্লাসে কনভার্ট হচ্ছে। তার মানে এটাকে এভাবে লিখতে হয় আলটিমেটলি। এটা হচ্ছে যে অ্যানোডে ঘটে যাওয়া জারণ বিভব। দুটো ইলেকট্রন ছেড়ে দেয়। হ্যাঁ,
প্রশ্নের মধ্যে যদি শুধু ই অফ অক্স লেখা থাকে তার মানে বুঝতে হবে ই অফ অক্স এর মান যেটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে ওইটা অ্যানোডের ঘটনা, কারণ অ্যানোডে জারণ ঘটে আর অ্যানোডে জারণ ঘটা মানে অক্সিডেশন থেকে অক্স আসছে, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ইজি জিনিস দুনিয়ার। ক্যাথোড দণ্ডে কি হয় ভাইয়া? ক্যাথোড দণ্ডে উল্টো হয়। ক্যাথোড দণ্ডের একটা জারণ বিভব থাকবে, তাই না? এগুলো সবগুলো একটা ধাতু। লিলি কেগেরা মেগাবে এলোজন ফেরি, এটা তো জারণ বিভবের মান অনুসারে সিরিয়ালটা সাজানো হয়েছে, যার জারণ বিভব বেশি সে উপরে, যার জারণ বিভব কম সে নিচে। হ্যাঁ, তার মানে কপারের একটা জারণ বিভবের মান আছে। তো কপারের জারণ বিভবের মান কি হবে? ই অফ কপার, কপার 2 প্লাস, এটা হচ্ছে কপারের জারণ বিভবের মান, এটা হচ্ছে কপারের জারণ বিভবের মান। খেয়াল রাখতে হবে এটা হচ্ছে কপারের জারণ বিভবের মান, কিন্তু আমাদের এই ক্ষেত্রে কপারে কি করতেছে, এই ক্ষেত্রে হচ্ছে কপারে বিজারণ করতেছে। কপার কিন্তু কপার থেকে কপার 2 প্লাস হচ্ছে না, এটা না, কপারে করতেছে বিজারণ, কপারে করতেছে বিজারণ। তাই কপারের ক্ষেত্রে সংজ্ঞাটা কিভাবে লিখতে হবে? কপার 2 প্লাস ছিল, হয়ে গেছে কপার, দুটি ইলেকট্রন গ্রহণ করছে। হ্যাঁ, তার মানে এই ক্ষেত্রে কি লিখতে হবে? ই অফ রেডক্স, সরি রিডাকশন, আর মানে কি বিজারণ, বিজারণ করছে। ই অফ ক্যাথোড, এই যে, তার মানে পোস্টের মধ্যে এই চ্যাপ্টারে বেশিরভাগ ম্যাথগুলো এরকম থাকে যে বলে দিবে পোস্টের মধ্যে ই অফ জিঙ্ক, জিঙ্ক 2 প্লাসে কনভার্ট হলো, এই মানটার মান মানে অ্যানোড জারণ বিভবের মান হচ্ছে যে, ধর কথার কথা ই 0.76 ভোল্ট, কথার কথা, হ্যাঁ 0.76 ভোল্ট। আর প্রশ্নের মধ্যে দেওয়া আছে ই অফ কপার, কপার 2 প্লাস সমান হচ্ছে যে 0.33 ভোল্ট। এখন বলবো যে সামগ্রিক কোষের মানে গ্যালভানিক কোষটার ইয়া বের করো, ই বের করো, মানে পুরা সামগ্রিক কোষের। আর পুরা সামগ্রিক কোষের যে ই বের করতে বলে এটাকে বলা হয় ইএমএফ। হ্যাঁ, তাহলে আমরা লিখবো ইএমএফ সমান, কিংবা ইএমএফ কে বড়াতের ই দ্বারা প্রকাশ করা হয়, বা ই সমান, হ্যাঁ আমি ই দিয়ে প্রকাশ করি, ই সমান, সূত্র হচ্ছে যে এটা জারণ বিভব, এটার বিভব প্লাস এটার বিভব, আমি কিন্তু জারণ বিভব উল্লেখ করি না এখনো। এটার বিভব কি? ই অফ অ্যানোড, এটা হচ্ছে সূত্র আমাদের, ই অফ অ্যানোড প্লাস ই অফ ক্যাথোড। এই সূত্র দিয়ে হচ্ছে যে এই চ্যাপ্টারে 80% ম্যাথ শেষ, বাকি 20% ম্যাথ হচ্ছে নান্নষ্টের সমীকরণ। নান্নষ্টের সমীকরণ হচ্ছে এই সূত্রের একটা আপডেটেড ভার্সন, ওইটা আমরা পরে করবো। নান্নষ্টের সমীকরণ আপাতত এই সূত্র দিয়ে ম্যাথ করি, 3 লাইনে ম্যাথ শেষ হয়ে যায় ভাই। হ্যাঁ, ই অফ অ্যানোড কত হবে? ই অফ অ্যানোড বলতে বোঝাচ্ছে অ্যানোডের বিভব। এখন তুই আমাকে বল, অ্যানোডে জারণ হয় না বিজারণ হয়? অ্যানোডে হয় জারণ, তাই না? অ্যানোডে কি হয়? জারণ হয়। তার মানে অ্যানোডের ক্ষেত্রে আমরা কি লিখবো? জারণ বিভবটা লিখবো না? জারণ বিভবটা লিখবো। আর অ্যানোডে এখানে অ্যানোড হিসেবে আছে কে? জিঙ্ক। এখন এখন আমাদের পালা হচ্ছে এটা দেখা যাচ্ছে প্রশ্নের মধ্যে কি এটা দেওয়া আছে কিনা। হ্যাঁ, জিঙ্কের জারণ বিভব দেওয়া আছে কিনা দেখি তো ভাই, জিঙ্কের জারণ বিভব দেওয়া আছে কিনা। জিঙ্ক, এই যে এই সংখ্যাটা দেখি তো বোঝা যাচ্ছে এটা জারণ বিভবের মান। জিঙ্ক ছিল, জিঙ্ক 2 প্লাসে কনভার্ট হয়েছে। এটা কোন কোন ধরনের ঘটনায় হয়? জারণে হয় না। তার মানে এখানে যে ই অফ জিঙ্ক, তার জিঙ্ক যেটা দেওয়া আছে এটা জিঙ্কের জারণ বিভবের মান, তার মানে অ্যানোডে হয় জারণ, তার মানে আমরা এটা যেমন আছে এভাবে লিখে দিলাম জিঙ্ক 2 প্লাস। হ্যাঁ, এরপর আমরা দেখবো ক্যাথোডের মানটা, যেটা ক্যাথোডে আছে কপার, কপারের কি জারণ বিভবের মান দেওয়া আছে নাকি বিজারণ বিভবের মান দেওয়া আছে? আমরা দেখতেছি যে না, এটা তো জারণ বিভবের মান দেওয়া আছে, কারণ কেন কপার থেকে কপার 2 প্লাসে পরিণত হচ্ছে, কপার দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ব্যাপারটা এমন দেখাচ্ছে না? তার মানে এই মানটা আছে জারণ বিভবের মান, কিন্তু ক্যাথোডে কি জারণ হয় না বিজারণ হয়? ক্যাথোডে হয় বিজারণ, তার মানে এই মানটা আমাদেরকে বিজারণ বিভবে নিজেরাই কনভার্ট করে নিতে হবে। কেমনে কনভার্ট করবো? ই অফ, এটা হয়ে যাবে কপার 2 প্লাস, কপারে পরিণত হচ্ছে, আর জারণ বিভবকে বিজারণ বিভব বানানো কিংবা বিজারণ বিভবকে জারণ বিভব বানানো কোনো ব্যাপার না, শুধু এখানে যেটা থাকবে এটার আগে আমরা চিহ্নটা উল্লে দিব, এখানে প্লাস থাকলে মাইনাস করে দিব, আর মাইনাস থাকলে প্লাস করে দিব। যে দুইটা প্লাস ছিল তাহলে এটাকে আমরা মাইনাস করে দিব, তাহলে মাইনাস 0.33 ভোল্ট। তাহলে এই মানটা এবার বসাবো। কপারে পরিণত হচ্ছে, এটা এভাবে লিখতে হবে, কারণ এবার কিন্তু উল্টাই গেছে। হ্যাঁ, এই জিঙ্কের মান কত? 0.76। নর্মালি এটা সূত্রে প্লাস, আর এখানে হচ্ছে মাইনাস হয়ে যাবে, মাইনাস 0.33। হ্যাঁ, তাহলে এটা প্লাসে মাইনাসে আলটিমেটলি মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে ক্যালকুলেটর বসাই দিলে যা হয় তা। এই দুই লাইনের ম্যাথগুলাই, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। বুঝতে গেছে জারণ বিভব বিজারণ বিভব কি?
কিভাবে কাজ করে, কিভাবে খায় না পড়ে নাকি ঘুমায়, গার্বানিক কোষে ম্যাথ কিভাবে করতে হয়। তা আমি যা যা বলছি এগুলো সব কথা হচ্ছে এখানে সাজায় গুছায় লেখা আছে। হ্যাঁ, এই যে কপারের বিজারণ, কপারের জারণ বিভব হচ্ছে ই অফ কপার, কপার 2 প্লাসে কনভার্ট হচ্ছে, এটা হচ্ছে জারণ বিভবের মান। কিন্তু কপার এই ক্ষেত্রে এই মেকানিজম কপার তো বিজারণে আছে, মানে ক্যাথোডে আছে, ক্যাথোডে কি হয় বিজারণ হয়, তার মানে আমরা এটাকে নিজেরাই কনভার্ট করে নিব। কপারের বিজারণ বিভব হবে কপার ই অফ কপার 2 প্লাস স্ল্যাশ কপার, আর এটার মান হয়ে যাবে জারণ বিভবের যদি প্লাস থাকে এটা মাইনাস হয়ে যাবে, কপারের জারণ বিভবের মানটাই শুধু আগে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছি, মানে চিহ্ন উল্টে যাবে, জাস্ট চিহ্ন উল্টে গেলে এটা হচ্ছে যে জারণ বিভব বিজারণ বিভবের মান একত্রে উল্লেখ করা। আর জিঙ্কেরও এমন হতে পারে, জিঙ্কের কোনো কারণে আমরা ক্যাথোডে রাখতে পারি। কখন রাখবো, যখন জিঙ্কের উপরে কোনো জারণ বিভবকে আমরা অ্যানোডে রাখি, যেমন লিলিকে কেনা পটাশিয়াম, পটাশিয়ামকে আমরা, পটাশিয়াম জিঙ্কের উপর আছে না নিশ্চিত, তার মানে এই ক্ষেত্রে পটাশিয়ামকে আমরা অ্যানোডে রাখবো, জিঙ্কের রাখবো আমরা ক্যাথোডে। বাট এরকম মেকানিজম খুব একটা হয় না, নর্মালি সব ম্যাথ জিঙ্ক আর কপার দিয়ে হয়। হ্যাঁ, আর নর্মালি প্রশ্নের মধ্যে মান দেওয়া থাকে যে জিঙ্কের জারণ বিভব কত, কপারের জারণ বিভব কত। আর প্রশ্নের মধ্যে নর্মালি জারণ বিভবের মান, দুটারই জারণ বিভবের মান দেওয়া থাকে। আমাদের নিজেদের প্রয়োজন অনুসারে ক্যাথোডে কোনটা আছে আর ক্যাথোডে বিজারণ হয়, আর বিজারণ হলে আমরা নিজেরাই নিজেদের প্রয়োজন অনুসারে যে কোনো একটাকে, যে কোনো একটা জারণ বিভবের মানকে আমরা বিজারণ বিভবে কনভার্ট করে নিব। হ্যাঁ, নর্মালি হচ্ছে জিঙ্কের জারণ বিভবের মান হচ্ছে +0.76 ভোল্ট, আর জিঙ্কের বিজারণ বিভবের মান কত হবে তাহলে -0.76 ভোল্ট। আর কপারের জারণ বিভবের মান হচ্ছে +0.34 ভোল্ট, বিজারণ বিভবের মান হচ্ছে -0.34 ভোল্ট। হ্যাঁ, কোনো মৌলের জারণ বিভব আর বিজারণ বিভবের মান সমান কিন্তু চিহ্ন বিপরীত হয়, এটাই জাস্ট। হ্যাঁ, এটা হচ্ছে একটা কথা। এখন কথা হচ্ছে যে নর্মালি জিঙ্ক আর কপারের জারণ বিভবের মানগুলো একটু মুখস্থ রাখতে পারলে ভালো হয়। ঠিক আছে, কারণ যদি প্রশ্ন দেওয়া থাকে, বাট তাও বেশিরভাগ ম্যাথ যেহেতু এগুলো দিয়ে আসে, প্রশ্ন দেওয়া না থাকলে যেন আমরা পারি। হ্যাঁ, সবসময় মনে রাখতে কপারের এখানে এমসিকিউতে আমরা বেশিরভাগ বলে ফেলি নিচের কোনটি কপারের জারণ বিভবের মান, কপারের জারণ বিভবের মান কিন্তু +0.34 ভোল্ট, বিজারণ বিভবের মান হচ্ছে -0.34 ভোল্ট। হ্যাঁ, তাহলে এটা গেল জিঙ্কের ক্ষেত্রে সেম, জিঙ্কের জারণ বিভব হচ্ছে +0.76 ভোল্ট, আর জিঙ্কের বিজারণ বিভব হচ্ছে -0.76 ভোল্ট। বিজারণ ঘটতেছে নাকি জারণ ঘটতেছে, ধর প্রশ্ন কিছুই বলে দেওয়া নেই, প্রশ্ন বলছে ই অফ হয়ে গেল, হ্যাঁ, ই অফ জিঙ্ক 2 প্লাস জিঙ্ক সমান কত, তোর বুঝতে হবে এখানে জারণ বিভবের মান চাইছে না বিজারণ বিভবের মান চাইছে। দেখো জিঙ্ক 2 প্লাস জিঙ্কে কনভার্ট হচ্ছে, তার মানে জিঙ্ক 2 প্লাস কখন জিঙ্কে কনভার্ট হয়, দুইটা ইলেকট্রন গ্রহণ করলে, আর গ্রহণ মানে কি বিজারণ, মানে এখানে বিজারণ বিভবের মান চাইছে, তখন কি +0.76 বসাবি নাকি -0.76 বসাবি, অবশ্যই -0.76 বসাবি। আশা করি বুঝাতে পারছি। এবার হচ্ছে আমি যে সূত্রটা শিখাইছি ই অফ সেল, হয়ে গেল। আচ্ছা, ই অফ সেল, ই অফ সেল বলতে বোঝাচ্ছে ইএমএফ বা টোটাল ই আর কি, টোটাল ই বলতে টোটাল তড়িৎ রাসায়নিক প্রসারের শক্তি। হ্যাঁ, ই অফ অ্যানোড প্লাস ই অফ ক্যাথোড, মানে অক্স রাইট, বুঝাইতে পারছি। আর অ্যানোডের কি হয় জারণ, তার মানে অ্যানোডে হবে জারণ বিভবের মানটা, আর ক্যাথোড হবে যে আছে তার বিজারণ বিভবের মানটা। হ্যাঁ, এখনো আমরা পরে ক্লাসে যাওয়ার আগে আজকে ক্লাস এবার এখানে শেষ করি। সূত্র আজকে তো সূত্র পর্যন্ত শিখাইছি, সূত্র পর্যন্ত শিখাইছে, এতটুকু থাক তাহলে।